তাহলে ব্যাপারটা ঠিক এইরকম কিন্তু। তো সবসময়ের জন্য তোমাকে এই পথটা খুব ভালো করে জানতে হবে, এত ভালো করে জানতে হবে যে তুমি কখনো আর হোঁচট খাবে না, ধাক্কা খাবে না। তাহলে তোমার চান্স বেড়ে যাবে আরো কয়েক গুণ। আর মনে রাখবে আজকের ক্লাসে কিন্তু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস গ্রুপে শেয়ার করা হবে না। তা শুধুমাত্র কিন্তু যারা সিক্রেট কোড পাঠাবে তাদের কাছেই যাবে। সিক্রেট কোড কি হবে না হবে ঠিক এই ক্লাসের পর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি তোমাদের সাথে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো। এমন না যে মুখে বলে দিচ্ছি, একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো, তুমি নিজে দেখতে পাবে, পড়তে পারবে। স্যার অলরেডি ক্লাসে জয়েন করে গেছেন, আমি সময় নেব না, অলরেডি 7:31 হয়ে গেছে। তো আমি বলবো সবাইকে, সবার কাছে রিকোয়েস্ট যে ক্লাসটা মন দিয়ে শোনো। তোমাদের মাইকটা আপাতত এখান থেকে মিউট করা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করো, কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো, স্যার নিশ্চয়ই রিপ্লাই করবেন তোমাদের এতে। আর আরেকটা কথা যেটা আমার বলার, যে ক্লাসটা মন দিয়ে শোনো, ধৈর্য নিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করো। কারণ ইংলিশ সমস্যা নেই, ওই যে বললাম এমন কেউ নেই। আমরা যারা মোটামুটি বাংলা মিডিয়ামে তাদের তো আছেই, তাই না? তো সেক্ষেত্রে ক্লাসটাকে মন দিয়ে শোনো। আমি ঠিক ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও আসবো, ব্যাকগ্রাউন্ডে আমি সবসময় আছি। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি আবারও আসবো, এবং আমি আসার পর 2 মিনিট সময় নেবো তোমাদের থেকে ফিডব্যাক নেওয়ার জন্য। আর 2 মিনিট সময় নেবো তোমাদেরকে একটা সিক্রেট কোড শেয়ার করবো। এই সিক্রেট কোড ছাড়া কিন্তু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পাবে না, রিপিটেডলি বলছি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি স্টার্ট করতে পারবেন স্যার। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আর ওকে প্লিজ স্যারকে কোঅপারেট করবে, যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানিও। তোমাদের কিন্তু মাইকটা বন্ধ থাকছে স্যার, ওদের মাইকটা বন্ধ আছে স্যার। ওকে স্যার, ঠিক আছে। থ্যাংকস। ওকে, আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। সবাই আমার কথা আশা করি শুনতে পাচ্ছ। তোমরা হয়তো হ্যাঁ কথা বলতে পারবে না, তোমাদের মেসেজ বক্সটা ওপেন আছে, তোমাদের কোয়ারিজ বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, গুড ইভিনিং। ওকে, আচ্ছা, এবার একটু আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে এগোচ্ছি। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে আজকের আমাদের ক্লাসটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে সে উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল থেকে শুরু করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ডব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবি এক্সাইজ এসআই, এই সমস্ত যে পুলিশের এক্সাম গুলো কন্ডাক্ট করা হয়ে থাকে। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে, দেখতে পাচ্ছি। এবার একটু কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ, এই যে সমস্ত পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়ে থাকে ডাব্লিউবিতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, তো সেই পরীক্ষার ওভারঅল সিলেবাস কি রয়েছে এবং আমরা কিভাবে কালেকটিভ প্রিপারেশন করতে পারি। অর্থাৎ আমরা যদি এসআই এর প্রিপারেশন করি, অর্থাৎ যদি গ্রাজুয়েট লেভেলের কোনো প্রিপারেশন করে থাকি, কিভাবে আমরা কনস্টেবল লেভেল পরীক্ষাগুলোকেও কভার করতে পারবো এবং তার সাথে এসআই পরীক্ষা কভার করতেই পারবো। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু আমরা দেখে নেব কিভাবে আমরা একটা কম্প্রিহেন্সিভ স্টাডি করব, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এবং তার সাথে কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো। যেহেতু ইংরাজি ক্লাস, ইংরাজি বিষয়েই বলবো। আর তার সাথে আরেকটা জিনিস আমি খুব গুরুত্বপূর্ণ মানে ডিসকাশন করা দরকার, এবং সেটা কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কিরকম ভাবে হয়ে থাকে, কি কোথা থেকে কতগুলো প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এই ওভারঅল ব্যাপারটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করব। তো তোমাদের কাছ থেকে আমি আহ 1.5 ঘন্টা, অর্থাৎ 9টা বা 8:50 থেকে 9টা, এই সময়টা তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। এই সময়টা আমাকে দাও, ঠিক আছে? তোমরা একটু আমাকে কোঅপারেট করো, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। যদি তারপরে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো, বা তোমরা মাইক্রোফোনেও জিজ্ঞেস করতে পারবে। তো একটু মন দিয়ে সবাই শোনো, যতক্ষণ আমি ডিসকাস করছি এই সময় তোমরা একটু মন দিয়ে বসে দেখবে, ঠিক আছে? একটু পেশেন্স রাখো। আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই আমি তখন তোমাদের কাছ থেকে ডাউট নিয়ে নেবো, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করবো, ইয়েস কিংবা নো বলবে। যদি দেখতে পাও তাহলে ইয়েস করবে, ব্যাস। দেখো তোমাদের কাছে আশা করি স্ক্রিনটা ভিজিবল হয়েছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার একটু সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
ঠিক আছে, সবার কাছে ভিজিবল হয়েছে আশা করছি। যদি কারোর কাছে ভিজিবল না হয়ে থাকে তারা অবশ্যই বলবে। আচ্ছা, এবার একটু মন দিয়ে ভালো করে শোনো। দেখো আজকের যে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে সবার কাছে ভিজিবল হয়ে গেছে। আচ্ছা, দেখো আজকের যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা মূলত যেহেতু আজকে ডেমো ক্লাস, তো এই ক্লাসে আমি কম্প্রিহেন্সিভ যে আহ, সব ব্যাপারটা আর কি, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অন্যান্য দিন তো রেগুলার ক্লাস হবে, তোমরা যখন আসবে তখন তোমরা রেগুলার ক্লাস করতেই পারবে, কিন্তু এই ক্লাসটা কিন্তু আর রিপিট করা হবে না। কিন্তু আজকের ক্লাসটা তোমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ভালো করে বুঝতে হবে কোথা থেকে কি প্রশ্ন আসে না আসে, সেই ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো, প্রথমে আমরা কলকাতা পুলিশের কনস্টেবলের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো একটু বিস্তারিত দেখে নাও। কলকাতা পুলিশ কনস্টেবল, তোমরা জানো নতুন করে যখন, যেহেতু আমি দেখো এখানে আমি এইগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা এই ব্যাপারটা দেখে নিতে তোমরা জানো কম বেশি, ঠিক আছে, কারা রিক্রুটমেন্ট করে কি না করে, ঠিক আছে, সেই ব্যাপারটা তোমরা ভালো করেই জানো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এনারাই হচ্ছেন রিক্রুটমেন্ট করে থাকেন। আচ্ছা, এলিজিবিলিটি তোমরা জানো এখন 18 থেকে 30 করা হয়েছে, এই ব্যাপারটা একটু দেখে নেবে, তোমরা জানো অলরেডি। আচ্ছা, আমি একটু সিলেবাস থেকে শুরু করে এই ব্যাপারগুলো একটু নিয়ে বেশি ডিসকাস করবো, কারণ অন্যান্য বিষয়গুলো তোমরা আশা করি কম বেশি জেনেছো। আচ্ছা, দেখো মেথড অফ রিক্রুটমেন্ট কি রয়েছে একটু ভালো করে দেখে নাও। দেখো, আমাদের এই পরীক্ষাটা মূলত তিনটে ভাগে মোটামুটি হয়ে থাকে। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, ঠিক আছে, প্রিলিমিনারি আর রিটেন এক্সামিনেশন, ঠিক আছে। এরপরেই আমরা কি দেখতে পাই, পিএমটি অর্থাৎ ফিজিক্যাল বেটার মেজারমেন্ট টেস্ট, এবং তার সাথে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং তার সাথে ইন্টারভিউ, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যারা রয়েছে তারা কিন্তু এটা কন্ডাক্ট করে থাকে। আচ্ছা, এবার দেখ প্রিলিমিনারি এক্সামিনেশনটা দেখতে পাচ্ছ কত নম্বরের হয়ে থাকে, আমরা দেখতে পাচ্ছি যে 100 মার্কসের হয়ে থাকে, এবং আমরা জানি সবটাই হচ্ছে এমসিকিউ বেসড হয়ে থাকে, আর সময় কত থাকে 1 ঘন্টা। ব্যাস এটুকু জানলেই আপাতত হবে। আচ্ছা, এবার দেখো প্রিলিমিনারি পরীক্ষায় কি কি থাকে। প্রিলিমিনারি পরীক্ষায় দেখতে পাচ্ছ যে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স এবং রিজনিং, এই তিনটে পার্ট থাকে। 40, 30, 30। যেহেতু এই পার্টটা ইংরাজি নেই, আমি চলে যাচ্ছি পরের পার্টটাতে, ঠিক আছে। দেখো 1/4 নেগেটিভ থাকবে। আচ্ছা, এবার দেখো ফিজিক্যাল মেজারমেন্ট নিয়ে আমি বলছি না, এগুলো তোমরা দেখে নিতে পারবে। আমি চলে যাচ্ছি ফাইনাল রিটেন এক্সামিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ফুল মার্কস 85 থাকে, ওকে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে একই রকম ভাবে 1/4 নেগেটিভ তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে ফাইনাল রিটেন এক্সামিনেশনে কি কি থাকে, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, যেখান থেকে কিন্তু 25 মার্কস দেখতে পাচ্ছি থাকে। এরপরে চলে যাচ্ছি আমরা এই যে ইংরেজি পয়েন্ট বি, অর্থাৎ ইংরাজিতে কিন্তু আমাদের কেপি কনস্টেবলে মেন্সে 10 মার্কস থাকে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো, কারণ প্রিলিমিনারির সাথে মেন্সের যে ডিফারেন্সটা দাঁড়িয়ে যায় সেটাই হচ্ছে, ওখানে প্রিলিমিনারিতে কিন্তু আর গুলো সবকিছুই থাকে, শুধুমাত্র ইংরাজি থাকে না। কিন্তু যেহেতু এখানে একটা ইংরাজি 10 নম্বর নিয়ে রয়েছে, এটা কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ তোমাদেরকে দেবে যদি একটু ঠিকঠাক করে পড়া যায়, ঠিক আছে। এই এই 10 নম্বরের মধ্যে কি কি থাকবে না থাকবে সবটা আমি বিস্তারিত আসবো, আমি একটু পরে আসছি। তাহলে আমরা দেখতে পেলাম যে ইংরাজির ওয়েটেজ কনস্টেবলের, কেপি কনস্টেবলের প্রিলিমিনারিতে কত রয়েছে, 10 মার্কসের, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ডাব্লিউবিপি কনস্টেবলস এর এক্সাম
প্রসিডিওর কি কি রয়েছে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিচ্ছি। দেখো ভালো করে, তোমরা জানো যে ডাব্লিউবি কনস্টেবল এবার থেকে একটা নতুন রেভলিউশন চলে এসছে, ঠিক আছে? সেটা দেখলেই বুঝতে পারবে যে দেখো একটাই মাত্র পরীক্ষা হবে, তারপরে তোমরা জানো পিএমটি এবং পিইটি হবে, তার সাথে ইন্টারভিউ হবে। তো সেখানে যেটা রাখা হচ্ছে, মেথড অফ এক্সামিনেশন কি রাখা হচ্ছে, যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে অর্থাৎ রিটেন এক্সামিনেশন থাকবে, সেখানে ইংরাজিকে 25 মার্কস করা হয়েছে, এই সরি 10 মার্কস করা হয়েছে, যেটা এর আগে পর্যন্ত প্রিলিমিনারিতে থাকতো না, মেইনসে আমরা জানতাম 25 মার্কস থাকতো, 25 মার্কস থাকতো, সেটা এখন প্রিলিমিনারি পরীক্ষাতে 10 মার্কস করা হয়েছে। অর্থাৎ আমাদের কেপি এবং কেপি কনস্টেবলের মেন্স এবং ডাব্লিউবি কনস্টেবলের প্রিলি, যেটা অর্থাৎ একটাই রিটেন এক্সামিনেশন, প্রিলি বলাটা ভুল, তো সেই পরীক্ষাতে কিন্তু ইংরাজি 10 মার্কস করা হলো। অর্থাৎ এই দুটো পরীক্ষাতেই দেখো ইংরাজি কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে যাচ্ছে। কেন গেম চেঞ্জার? কারণ এই জায়গাটা আমরা একটু যদি পরিশ্রম করি তাহলে কিন্তু অনায়াসে আউট অফ 10 আমরা কিন্তু 8 থেকে 9 মার্কস অ্যাচিভ করতে পারবো। কেন এটা কেন বলছি সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমাদেরকে বলবে, যে কেন আমি তোমাদেরকে বলছি সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা। দেখো ইন্টারভিউ তোমরা জানো 15 মার্কসের হয়ে থাকে, ঠিক আছে? এই ব্যাপারটা আর তোমাদেরকে বললাম না। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের পরীক্ষাতে। ভালো করে দেখবে, ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের যে পরীক্ষা হয় সেখানে কি ধরনের প্রশ্নপত্র হয় বা কি ধরনের হয়ে থাকে সেটা একটু দেখে নেব। দেখো ডিটেলসটা তোমাদের এখানে রয়েছে, আমি আর এই ব্যাপারটা নিয়ে এইগুলো আলোচনা করছি না। দেখো ডাব্লিউবি কনস্টেবলের যেটা প্রিলিমিনারি এক্সাম হয় সেখানে কি রয়েছে, a total of 100 questions will be asked in the preliminary examination and the total marks will be 100। এবার কি প্রিলিমিনারিতে দেখতে পাবো আমাদের কি রয়েছে, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ যেখানে হচ্ছে বাংলা, আর জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং 50, অর্থাৎ 100 মার্কসের কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? তারপরে আমাদের চলে যাচ্ছি মেন্সে। এই এক্সাইজ কনস্টেবলে ইংরাজি কিন্তু যেমন এর আগে পর্যন্ত বা এর আগের বছর অবধি যদি দেখা যায়, ডাব্লিউবিপি কনস্টেবলের মেন্স, ডাব্লিউবি কনসের মেন্স এবং এক্সাইজ কনসের মেন্স, এই দুটো জায়গা কিন্তু এই দুটো ডিপেন্ড করতো যে ইংরাজিতে কত মার্কস হচ্ছে। একটা জায়গায় 25, একটা জায়গায় 30 মার্কস। এবং এক্সাইজ কনস্টেবলের মেন্সের যে প্রশ্নগুলো থাকে, তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে অধ্যয়ন করো দেখতে পাবে যে ডাব্লিউবিপি কেপি বা ডাব্লিউবিপি থেকে এক্সাইজ কনস্টেবলের পরীক্ষার প্রশ্নপত্রের ইংরাজি প্রশ্নপত্রের মান কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড হয়ে থাকে, ঠিক আছে? অনেকটাই কিন্তু আমরা স্ট্যান্ডার্ড দেখতে পাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সাইজ কনস্টেবলের মেন্সে 30 মার্কস কিন্তু ইংরাজি রয়েছে, ঠিক আছে? এখানেও বিগত বছরের কি প্রশ্ন আসছে, কত কি ট্রেন্ডিং এ ছিল সবটা বলবো, ঠিক আছে? আচ্ছা, সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের যে ইংরাজির যে সিলেবাসটা, ঠিক আছে, কি কি থাকে, তো সেটা আমি তোমাদেরকে একদম ওভারঅল দেখিয়ে দিচ্ছি। দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসটা রয়েছে সেটা আমি ওভারঅল তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ভালো করে, স্পেলিং টেস্ট থাকে, অর্থাৎ স্পেলিং টেস্টটার উপরে কি থাকে দেখবে দু রকম থাকে। একটা হচ্ছে কি কারেক্টলি, অর্থাৎ তোমাকে সঠিক যে বানানটা নির্বাচন করতে হবে কারেক্টলি, অথবা ইনকারেক্টলি, যে কোনো কিছু একটা, অর্থাৎ সঠিক শব্দটা বা বেঠিক শব্দটাকে তোমাকে নির্বাচিত করতে হবে বা নির্বাচন করতে হবে, সেটা একটা আসে স্পেলিং টেস্ট। নাম্বার 2 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এটাকে বলা হয় এক কথায় প্রকাশ। তোমরা জানো এক কথায় প্রকাশ তোমরা ছোটবেলা থেকে পড়েছো, তো এটাকে আমাদের ইংরেজিতে পড়তে হয়, এটা ভোকাবুলারির পার্ট, এক কথায় প্রকাশ থাকে। আচ্ছা, কমপ্লিশন অফ প্যাসেজ, এটাকে বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে থাকে।
আচ্ছা, নাম্বার 4 দেখো ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস। এই টপিকটা এক্সারসাইজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হিসাবে এক্সারসাইজ কনস্টেবলের পরীক্ষাতে, মেন্স পরীক্ষাতে কিন্তু আসে। এবং এছাড়াও কিন্তু ডাব্লিউপি কনস্টেবলও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং কেপি কনস্টেবলও। এরপরে দেখো সেন্টেন্স। এই যে সেন্টেন্স বলা হয়েছে, এই সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটাকে বলা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ একটা বাক্যে কোথায় ভুল আছে সেই ভুলটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে ইমপ্রুভ করতে হবে। তাই জন্য এটাকে বলা হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এরপরে দেখো সেন্টেন্স কমপ্লিশন, অর্থাৎ এটাও কিন্তু একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই, যে বাক্যগুলোকে পরিপূর্ণ করতে হবে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন বলা হয়। ঠিক আছে, নেক্সট টপিক দেখতে পাচ্ছ আশা করি, যে কারেকশন অফ এরার্স, অর্থাৎ ভুল নির্বাচন করতে হবে। অর্থাৎ এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোর গ্রামারের পার্ট। যে কোর গ্রামারের যদি কোনো পার্ট হয়ে থাকে সেটা কিন্তু এটা কোর গ্রামার। এই জন্য কিন্তু গ্রামারটাও কিন্তু খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, আমরা যদি বিগত বছরে কনস্টেবল কিংবা এক্সাইজের প্রশ্ন দেখে থাকি, তাহলে কিন্তু দেখতে পাবো যে এরার কারেকশন গুলো অনেকটাই ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সেগুলোকে যদি ভালো করে না বোঝা যায় তাহলে কিন্তু একটু মুশকিল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফরমেশন, অর্থাৎ বাক্য ট্রান্সফর্ম করতে হবে। এই ট্রান্সফরমেশনটা কি হতে পারে? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ থেকে অপটেটিভ। এটা বিগত বছরের প্রশ্ন খুব একটা দেখা যায়নি, তবু আমি রেখেছি, যেহেতু অন্যান্য পরীক্ষায়, মানে ওয়েস্ট বেঙ্গলে যে অন্যান্য পরীক্ষা হয় সেখানে কিন্তু ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন থাকে। ঠিক আছে, কখনো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অপটেটিভ, এরকম ধরনের ট্রান্সফরমেশন দেওয়া হয়, তো তার জন্য এটা রেখেছি। এরপরে যে গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ অ্যান্টোনিম, অর্থাৎ বিপরীত শব্দ। এই টপিকটাও কিন্তু অহরহ আসে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জ কিন্তু তোমরা জানো যে অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রতি বছর যে কোনো পরীক্ষায় আসে, সুতরাং আমাদেরকে এই টপিকটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এরপরে দেখতে পাচ্ছ সাবস্টিটিউশন, অর্থাৎ এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে আছে। এরপরে দেখো কমপ্লিশন অফ প্যারাগ্রাফ, মানে কয়েকটা প্যারাগ্রাফ দেবে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। জয়নিং সেন্টেন্সেস, এটাও বিগত বছরে আসেনি, তবুও আমাদেরকে একটু করে রাখা উচিত। এরপরে রয়েছে কারেকশন অফ সেন্টেন্সেস, হ্যাঁ, বাক্যগুলোকে সংশোধন করা, অনেকটা ইমপ্রুভমেন্টের মতোই চলে যাবে, এটা ইমপ্রুভমেন্টের মতোই হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস আলাদা করে লিখেছি, কারণ যেহেতু কারেকশন অফ সেন্টেন্সেস আর ইমপ্রুভমেন্ট এই দুটো একই সাথেই হয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে যদি টার্ম গুলোকে আলাদা, অনেক সময় কি করে ডাব্লিউপি বোর্ড, হ্যাঁ, হঠাৎ করে টার্ম গুলোকে একটু আলাদা করে দেয়। ঠিক আছে, একই জিনিস চাইছে, এরার কারেকশন করতে বলেছে কিন্তু ইমপ্রুভমেন্ট আকারে দিল, বা একটু সংশোধন করতে বললো, এই ধরনের কিছু বলে দিল। তো এই জন্য একটু বুঝে শুনে করতে হবে। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছ সিনোনিম, ঠিক আছে, অর্থাৎ সমার্থক শব্দ, ঠিক আছে। এরপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই টপিকটা স্টেটের যে কোনো পরীক্ষায় তো ইম্পর্টেন্টই, আর ডাব্লিউবিপি বা কেপি বা তুমি ধরো এক্সাইজ দেখো যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলোই কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই যে টার্মটা ইউজ করে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হিসাবে এইটাকে দিয়ে দেয়, বলে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এরকম ভাবে দিয়ে দেয়। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই হিসাবে কিন্তু টপিকটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট দেখো অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, অর্থাৎ তোমরা যেটা বলো PQRS। ঠিক আছে, সে বাক্যগুলোকে এলোমেলো করে সাজানো থাকে, সেগুলোকে আমাদের কিন্তু বিন্যস্ত করতে হয় বা পরপর সাজাতে হয়, সেটাকে বলা হয় PQRS। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো তোমাকে বললামই, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে অহরহ আসে। আর দেখো লাস্টে রেখেছি স্পটিং এরার্স, এটা অলরেডি আমি বলেছি। ঠিক আছে, তো এই সিলেবাসটা তোমাদেরকে মোটামুটি ওভারঅল কি রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে আমি করিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে, আচ্ছা, এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডাব্লিউপি এসআই। তোমাদেরকে যেটা বললাম যে আমরা কিন্তু আমাদের প্রিপারেশনটা এরকম ভাবে করা উচিত যে আমরা এসআই কে প্রিপারেশন করব, এসআই কে টার্গেট রেখে প্রিপারেশন করব, তাহলে কিন্তু আমাদের কনস্টেবল কিন্তু কভার করে যাবে। ঠিক আছে,
এবার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আর কিছুই নয় যে এসআইতে প্রিলিমিনারি পরীক্ষাতে হ্যাঁ ইংরেজি নেই, তাহলে ইংরাজি বাদ দিয়ে সবকিছুই রয়েছে। ঠিক আছে, এবার তাহলে আমাদের কি করতে হবে, ইংরাজিটাকে একসাথে শুধু পড়ে নিতে হবে। ইংরেজি তো পড়তেই হবে, কারণ আমাদের ডাব্লিউবি কনস্টেবল আছে, তার জন্য ইংরাজি পড়তে হবে। এক্সাইজ কনস্টেবল আছে, তার জন্য ইংরাজি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আহ কলকাতা পুলিশ রয়েছে, কলকাতা পুলিশের কনস্টেবল রয়েছে, তার জন্য ইংরাজি পড়তে হবে। সুতরাং ইংরাজিটাকে যদি আমি একটু একশোতে নিয়ে চলতে পারি, তাহলে কিন্তু আর কিছু এক্সট্রা আমাকে করতে হবে না। সুতরাং আমাদের এসআই কে প্রিপারেশন করতে গেলে শুধুমাত্র আমাদের কি করতে হবে, যে ইংরাজিটাকে ভালো করে পড়ে নিতে হবে। এতে সুবিধা কি আছে? এতে সুবিধা আছে, এসআই তে প্রিলিমিনারিতে ইংরাজি নেই, কিন্তু মেন্সে অর্থাৎ ডাব্লিউপি এসআই বলো বা ডাব্লিউবি এক্সাইজ এসআই বলো, দুটোতেই কিন্তু ইংরাজির অত্যন্ত গুরুত্ব রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, ওখানে শুধু গুরুত্ব নেই, এখানে তোমার ডেসক্রিপটিভ থাকবে, অর্থাৎ কিছু মানে তোমাকে একটু বড় করে লিখতে শিখতে হবে ইংরেজি। ঠিক আছে, এসআই তে, অর্থাৎ এটাই হচ্ছে এসআই এর সাথে কনস্টেবলের একটু পার্থক্য। সেটা হচ্ছে কি, কনস্টেবলে আমাদের অবজেক্টিভ ইংলিশ পড়তে হয়, আর এসআই তে কি আমাদের কিন্তু একটু ডেসক্রিপটিভ লিখতে হয়। যেহেতু তুমি বুঝতেই পারছো, যেহেতু পরীক্ষাটা একটা এসআই র্যাঙ্কে, তার জন্য তোমার ডেসক্রিপটিভ কতটা তুমি লিখতে পারো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন এসআই অ্যান্ড কনস্টেবল। ঠিক আছে, তো আমরা একটু এসআই এর সিলেবাসটা এবার একটু দেখে নিচ্ছি। দেখো, ডাব্লিউপি এসআই, ঠিক আছে, ডাব্লিউপি এসআই এর ধরো আমি যদি দেখি, তাহলে এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই এখন সবই মোটামুটি ডাব্লিউপি পিআরবি নিয়ে থাকে। ঠিক আছে, এমসিকিউ বেসড। আচ্ছা, কোয়েশ্চেন দেখো, ম্যাক্সিমাম মার্কস কত থাকছে দেখো, ম্যাক্সিমাম মার্কস কিন্তু 200, অর্থাৎ আমরা জানি যে 200 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, ফাইনাল কম্পিটিটিভ এক্সামও কি হচ্ছে দেখো, ম্যাক্সিমাম মার্কস প্রিলিমিনারি 200 এবং মেন্সও কিন্তু আমাদের 200 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেগেটিভ কত থাকছে, ঠিক আছে, 1/4। ঠিক আছে, 100টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, মেইনলি হচ্ছে 100টা কোয়েশ্চেন থাকে এসআইতে। এই যে এইটা এটা দেখে দাও। ঠিক আছে, এই যে এটা দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখো ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা সময় থাকছে আমাদের। ঠিক আছে, আর ফাইনাল যে কম্পিটিটিভ এক্সামটা হচ্ছে, অর্থাৎ যে তোমরা মেন্স এর কথা বলছি, সেখানে কিন্তু 4 ঘন্টা তোমাদের সময় থাকছে ওটার জন্য লিখতে। ঠিক আছে, এবার দেখো এসআই সিলেকশন প্রসেসটা আমরা দেখে নিচ্ছি। দেখো, এসআই এর যে সিলেকশন প্রসেসটা তোমাদেরকে লিখে দিয়েছি এখানে। ঠিক আছে, প্রথম প্রিলিমস এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট পিইটি, তারপরে আবার ফাইনাল কম্বাইন্ড যে মেন্স পরীক্ষাটা হবে, তারপরে পিটি হবে, পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এখান থেকে কিন্তু সরছে, যখনই তুমি একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে দেখবে কনস্টেবল র্যাঙ্কে যখন তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, তখন তুমি বলছো ইন্টারভিউ, টার্মটা থাকছে ইন্টারভিউ। আর যখনই তুমি এসআই র্যাঙ্কে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিতে যাবে, যে কোনো পরীক্ষা, সেটা দরকার হয় স্টেটের ধরো মিসলেনিয়াস হোক, কিংবা তুমি যখন ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষা দেবে, তখন দেখবে তার যে ফাইনাল যে মেথডটা থাকে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট, এটা একটু ডিফারেন্স আছে। দেখো, ইন্টারভিউতে যেটা তোমাকে জিজ্ঞেস করা হয়ে থাকে, অর্থাৎ ইন্টারভিউ যখন করছে তখন ইন্টারোগেট করছে তোমাকে, যে তুমি কতটা পড়েছো, তোমার পড়ার উপরে ইন্টারোগেশনটা বেশি হয়ে থাকে ইন্টারভিউতে। পিটি যেটা পার্সোনালিটি টেস্ট বলা হয়, এখানে কি দেখা হয়, এখানে দেখা হয় যে তুমি তোমার পার্সোনালিটি কতটা এসআই এর মতো পদের সাথে খাপ খাচ্ছে, অর্থাৎ ওয়েদার ইউ আর কম্পিটেন্ট এনাফ টু হোল্ড দিস পোস্ট অর নট, এটা তোমাকে জাজ করা হবে, যে তুমি এসআই এর পোস্টটা তুমি কতটা কম্পিটেন্ট তুমি এটাকে অ্যাভেল করার জন্য। ঠিক আছে, তাই জন্য এই ধরনের পরীক্ষাতে এই কি হয়, পিটিতে প্রশ্নের থেকে হ্যাঁ তুমি কতটা পড়েছো তার জাজমেন্ট কিন্তু প্রিলিমিনারি এবং মেন্সে হয়ে গেছে। ঠিক আছে, এসআই এর যে পরীক্ষাগুলো হয়, গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় যেটা হয় সেটা হচ্ছে তুমি কতটা কি পড়েছো, হোয়াট এভার ইউ হ্যাভ রেড, বা বা হাউ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ইয়োরসেলফ, এটা কিন্তু টেস্ট হয়ে গেছে প্রিলিমিনারি এবং মেন্সে। তোমার বাকি রয়েছে এখন পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, যেখানে দেখা হবে যে তুমি কতটা এসআই এর মতো পদটাকে সামলাতে পারবে। তো এই সামলানোর উপরেই কিন্তু তোমার এই টেস্টটা হবে, যেটা পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, কিন্তু এটাই হচ্ছে ইন্টারভিউর সাথে পিটির পার্থক্য। তো এসআইতেও তোমাদের কিন্তু পিটি হবে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিচ্ছি যে প্রিলিমিনারিতে কেমন ধরনের কি থাকে।
দেখছি যে ফার্স্ট স্টেজে তোমার তো অলরেডি বললাম 200 মার্কসের কোয়েশ্চেন হবে, এমসিকিউ হবে। এবং দেখো কতগুলো প্রশ্ন থাকবে, প্রশ্ন থাকবে হচ্ছে 100টা প্রশ্ন থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 200 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা নেগেটিভ মার্কস তো অলরেডি বললাম 1/4 নেগেটিভ তোমার থাকছে। এবার দেখো এখানটাতে প্রিলিমিনারি কি পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারিতে দেখো দেখতে পাচ্ছ যে অ্যারিথমেটিক 25 অর্থাৎ 25 ইন্টু 2। আচ্ছা জেনারেল স্টাডিজ জিএস বলা হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি জেনারেল নলেজ কখনো নয়, এটা জেনারেল স্টাডিজ। কেন? কারণ তোমাদের জেনারেল নলেজ এই টার্মটার সাথে যেহেতু সাবজেক্ট গুলোকেও অ্যাড করা হয়ে থাকে, যেহেতু সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, কনস্টিটিউশন এই ধরনের বিভিন্ন সাবজেক্ট গুলোকেও যেহেতু অ্যাড করা হয়ে থাকে, সেই পুরোটা মিলে হচ্ছে জেনারেল স্টাডিজ অথবা অ্যাওয়ারনেস। তোমাদের কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র তোমাকে জেনারেল নলেজ জিজ্ঞেস করা হবে না, তোমাকে কিন্তু সাবজেক্টের উপরেও প্রশ্ন থাকবে। তাই জন্য তোমাকে ওভারঅল জেনারেল স্টাডিজ বা অ্যাওয়ারনেস এ প্রিপারেশন করতে হবে। সেই জেনারেল অ্যাওয়ারনেস বা স্টাডিজ এই জায়গা থেকে কিন্তু 50টা কোয়েশ্চেন থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 100 মার্কসের। বুঝতেই পারছো যে এই দুটো জায়গা অর্থাৎ অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ এই দুটো পার্টে কিন্তু 150 নম্বর কিন্তু অ্যাভেল করে নিচ্ছে। বাকি পড়ে থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পার্ট, যেখানেও কিন্তু 20 থাকছে, অর্থাৎ তুমি 50 মার্কস পাচ্ছ। তাহলে বুঝতেই পারছো যে মেন পিলার হচ্ছে ম্যাথ এবং রিজনিং পার্টটা, যে কিনা তোমাকে 100 মার্কস দখল করে রয়েছে। তার সাথে জিএস পার্ট তোমার রয়েছে 100 মার্কস। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার টোটাল এসআই এর মূল ভিত্তি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি তোমার এই পরীক্ষাতে ম্যাথস এবং রিজনিং পার্টটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এবার যদি তুমি প্রিলিমিনারি মোটামুটি যদি 130 থেকে 140 স্কোর রাখতে পারো, তাহলে তুমি এখানে প্রিলিমিনারি কোয়ালিফাই করে যাচ্ছ। এরপরে চলে যাচ্ছি আমি মেন্সের জন্য। ঠিক আছে, এই যে ডাব্লিউপি এসআই ফাইনাল কম্পিটিটিভ এক্সাম প্যাটার্নটা কেমন হয়ে থাকে সেটা আমরা একটু দেখে নেব। দেখো ফাইনালে কি হচ্ছে, ফাইনালে দেখতে পাচ্ছি এই একটু আগে তোমাদেরকে বললাম যে ফাইনাল পরীক্ষাটা হবে 200 মার্কসের, 200 মার্কসের। ঠিক আছে, এবার 200 মার্কসের মধ্যে কি থাকবে দেখো, পেপার 1 থাকবে এবং পেপার 2 থাকবে, পেপার 3 থাকবে। এগুলোকে গ্রুপ এ বা বি তে ভাগ করে দেওয়া হবে। তোমরা যখন প্রশ্ন দেখবে তখন বুঝতে পারবে গ্রুপ এ কিংবা গ্রুপ বি এইভাবে কোশ্চেন গুলোকে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, যেখানে জেনারেল স্টাডিজ এবং যে অ্যারিথমেটিক পার্ট রয়েছে এই দুটো মিলে কিন্তু 100 মার্কস অর্থাৎ 50-50 থাকবে। ঠিক আছে, 50+50 থাকবে, যেটা 2 ঘন্টা থাকবে। এখানে তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে। অর্থাৎ একটু তোমাদেরকে বলে দিই যে এই যে সেকেন্ড পার্টটা ফাইনাল সিলেকশনটা কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ। ঠিক আছে, এটা পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ, যেখানে তোমাকে অঙ্কটাও ডেসক্রিপটিভে করতে হবে, জেনারেল স্টাডিজ এর কোয়েশ্চেন গুলোও কিন্তু তোমাকে ডেসক্রিপটিভে লিখতে হবে। ওকে, তাহলে 50+50 হয়ে গেল। এবার যেটা পেপার 2 অর্থাৎ যেটা আমার মূল ডিসকাশন, সেটা হচ্ছে পেপার 2, যেখানে কিন্তু ইংরাজি থাকবে। এবার ইংরাজিতে বিগত বছরের প্রশ্ন তুমি যদি দেখো, রিসেন্ট বছরে একটু ইংরাজির ট্রেন্ডটাকে চেঞ্জ করা হয়েছে। সেই চেঞ্জটা নিয়ে আমি একটু কথা বলবো। দেখো ইংরাজিতে ইংলিশে কত থাকছে 50 মার্কস। কোয়েশ্চেনটা এই মার্কসটা একই ছিল, 50 মার্কসই ছিল, কিন্তু এখানে কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে, যেটা আমি আস্তে আস্তে আলোচনা করছি। যেখানে 1 ঘন্টা তোমার সময় থাকবে, 1 ঘন্টার মধ্যে তোমাকে শেষ করতে হবে। যেখানে আগে ছিল কি, এই 50 মার্কসের মধ্যে তোমায় কি করতে হতো, মেনলি তোমাকে একটা রিপোর্ট রাইটিং লিখতে হতো, একটা প্রেসিস রাইটিং লিখতে হতো এবং একটা ট্রান্সলেশন করতে হতো। ঠিক আছে, অর্থাৎ 20+15+15 এইভাবে আর কি ডিস্ট্রিবিউশনটা হতো। কিন্তু রিসেন্ট পরীক্ষায় তোমরা যদি লাস্ট ইয়ার 2022 বা 23 প্রশ্ন দেখো, ঠিক আছে, লাস্ট যে এক্সামটা হয়েছে সেখানে যদি প্রশ্নটা তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে সেখানে কি হয়েছে, নিউজ পেপার রিপোর্ট, অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট থেকে একটা প্রশ্ন, নিউজ পেপার রিপোর্ট থেকে একটা প্রশ্ন থাকছে, একটা টপিক দেওয়া হচ্ছে, এবং প্রেসি রাইটিং থেকে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে। যে কোনো তোমাকে বলা হচ্ছে যে একটা তোমাকে এখান থেকে লিখতে হবে, অর্থাৎ রিপোর্ট এবং প্রেসিটাকে কিন্তু যে কোনো একটাই কনভার্ট করে দিল, যেখানে কিন্তু রিপোর্ট, প্রেসিস এবং ট্রান্সলেশন তিনটেই কম্পালসারি ছিল।
আশা করি বোঝা গেছে। তিনটাই কিন্তু কম্পালসারি ছিল আগে, কিন্তু এখন কিন্তু এটাকে অর বা অথবাতে করে দেওয়া হলো, অর্থাৎ যে কোনো তুমি একটা লিখতে পারবে 10 নম্বরে। ঠিক আছে, এরপরে দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ট্রান্সলেশন। যে ট্রান্সলেশনটা আগে 20 নম্বরের ছিল, ট্রান্সলেশনটা পুরো 20 নম্বরই বলা হতো, 20 নম্বর। ঠিক আছে, এখন সেটা কি করে দেওয়া হলো, মানে 20 + 15 + 15, রিপোর্ট রাইটিং 15 ছিল, প্রেসিস 15 ছিল, তাহলে 50 হয়ে গেল। এখন কি করা হলো, এখন তোমাকে 10টা সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্স দিয়ে দেওয়া হলো, ওয়ান লাইনার। আগে কিন্তু ওয়ান লাইনার থাকতো না, আগে একটা বড় প্যাসেজ দিয়ে দেওয়া হতো, যেটা তুমি দেখতে পাবে যে আমি যখন এক্সাইজ মেন্স এক্সাইজ এসআই এর যখন মেন্সের ট্রান্সলেশন দেখাবো তখন দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো বড় একটা প্যাসেজ দেওয়া হতো, সেই প্যাসেজ থেকে কিন্তু দেওয়া হতো 20 নম্বর করে থাকতো। এখন ওরা কি করলো, 10টা ছোট সেন্টেন্স দিয়ে দিল, এবং 10টা সেন্টেন্সকে 2 নম্বর করে দিয়ে দিল, যে 20 নম্বরে তোমাকে ট্রান্সলেট করতে হবে, ওয়ান সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন, সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে দিল। ঠিক আছে, প্যাসেজ ট্রান্সলেশন থেকে সরে এলো। আচ্ছা, নাম্বার 3 কি করলো, মেক সেন্টেন্স করা, মেক সেন্টেন্স, এই টপিকটা ঢুকিয়ে দিল। মেক সেন্টেন্স অর্থাৎ 5টা তোমাকে বাক্য তৈরি করতে হবে। ঠিক আছে, দুটো মানে এমন শব্দ, টুগেদার, অল টুগেদার, এই ধরনের কিছু কাছাকাছি শব্দ নিয়ে তোমাকে দুটো শব্দ এরকম ভাবে জোড়া থাকবে, এই জোড়া, তাহলে জোড়া জোড়া শব্দ, পেয়ার ওয়ার্ডস থাকবে, সেগুলোকে দিয়ে বাক্য রচনা করতে হবে, 5টা করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর। এরপরে থাকবে সিনোনিম, অর্থাৎ তোমাকে করতে হবে, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার সিনোনিম খুঁজে বের করতে হবে, সেখানেও কিন্তু 5টা কোয়েশ্চেন থাকবে, 1 নম্বর করে, 5 নম্বর। এরপরে থাকবে ফ্রেজ মিনিং, অর্থাৎ ইডিয়মস এন্ড ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজটার মানে তোমাকে বের করতে হবে, মানেটা কি হবে, তার জন্য কিন্তু 5টা প্রশ্ন থাকবে, 1 নম্বর করে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল দেখো, দেখতেই পাচ্ছ 10, 20, ঠিক আছে, 30, 40, 50, অর্থাৎ টোটাল কিন্তু এইভাবে কিন্তু 50 মার্কসটা ডিস্ট্রিবিউশন থাকছে। অর্থাৎ বুঝতেই পারছো, তুমি যদি প্রিলিমিনারির জন্য, অর্থাৎ তুমি এক্সাইজ কনস্টেবল কিংবা ডব্লিউপি কনস্টেবল বা বা কেপি কনস্টেবল, এই ধরনের পরীক্ষার প্রিলিমিনারিতে তুমি যদি ইংরেজিটাকে পড়ে রাখো, তাহলে দেখো তোমার কিন্তু লস নেই। কেন লস নেই, কারণ এখানে তোমাকে সিনোনিম করতেই হচ্ছে। এসআইতে, এসআই এর মেন্সে কিন্তু তোমাকে সিনোনিম আলাদা করে লিখতেই হচ্ছে, তোমাকে মেক সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, অর্থাৎ তুমি এইখানটাতে কিন্তু ওখানকার তুমি যে অবজেক্টিভ ইংলিশ পড়বে সেটাও কিন্তু তোমার এখানে কাজে লেগে যাবে। আবার কিন্তু ফ্রেজ, তুমি ইডিয়মস এন্ড ফ্রেজ ওখানে পড়বে, এটাও তোমার কাজে লেগে যাবে। অর্থাৎ তুমি দেখো, তোমার স্টাডিটা, অর্থাৎ পড়াটা কিন্তু যদি কম্বাইন্ড পড়া যায়, তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তোমাকে একটু এক্সট্রা পড়তে হবে, কিন্তু কম্বাইন্ডই প্রিপারেশন করা যায়, এটা কিন্তু মাথায় রেখে তোমাদের প্রিপারেশনটা করতে হবে, ইংরেজি প্রিপারেশনটা। ঠিক আছে, আর বাদ বাকি যেটা রয়েছে পেপার 3, সেখানে রয়েছে যে কোনো তোমাকে একটা হিন্দি, বেঙ্গলি কিংবা উর্দু, নেপালি, এই জায়গাটা তোমাকে একটা পেপার থাকছে বাংলার ওপরে। ঠিক আছে, ধরো বাংলার ওপরে 50 মার্কস থাকছে, 50 মার্কস, এই তোমার 4 ঘন্টার পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, এরপরে তোমার পিটি হবে, সেটা অলরেডি তোমাকে বলে দিলাম, পিটি এর পরে ইয়ে রয়েছে, পিটি বা পার্সোনালিটি টেস্ট রয়েছে। এবার আমরা একটু দেখে নেবো যে ডাব্লিউবিপিআরবি এক্সাইজ এসআই যে পরীক্ষাটা, এটার প্যাটার্নটা দেখে নেবো। এটার এই পরীক্ষাটা খুব সম্প্রতি আর কি নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। ঠিক আছে, এএসআই বা এসআই পদে আর কি নেওয়া হবে। ঠিক আছে, এই পরীক্ষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সম্প্রতি আসতে চলেছে, আর এসআই তো অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এটা তোমরা জানো। এবার দেখে নিচ্ছি আমরা যে এক্সাইজ এসআই এর যে সিলেবাসটা কি রয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন দেখো, দেখতেই পাচ্ছ ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিটের, একই রকম ভাবে 1/4 নেগেটিভ, এই যে 1/4 নেগেটিভ। ঠিক আছে, এবার কি কি থাকছে আমরা একটু সাবজেক্টটা দেখে নিচ্ছি। দেখো, একই রকম, একই দেখতেই পাচ্ছ, ডাব্লিউপি এসআই তে যেমন ছিল ঠিক একই রকম ভাবে এখানেও তাই রয়েছে। ঠিক আছে, জেনারেল স্টাডিজ 50 ইন্টু 22, অর্থাৎ 100 মার্কস। আর এখানে দেখছো ম্যাথস এবং জিআই, এই দুটো কিন্তু লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং। ঠিক আছে, এখানেও কিন্তু 25 and 25 থাকছে। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 200 মার্কসের কোয়েশ্চেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে মেন্সের জায়গাটা, মেন্সেও কিন্তু একই রকম আছে, আমাদের পেপার 1-এ যেমন ভাবে ওখানে রয়েছে 100, 100 ডেসক্রিপটিভ পুরোটাই, এটা বারবারই বলার অপেক্ষা রাখে না, যেহেতু এটা ডেসক্রিপটিভ পরীক্ষা হবে। দেখো, এবার কি পেপার 2-তে থাকছে ইংলিশ, 50 মার্কস, 50, 1 ঘন্টায় লিখতে হবে। এবার আমরা দেখে নেবো যে এখানে কেমন থাকে, ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, এক্সাইজের ক্ষেত্রেও দেখো, এই যে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিং। ঠিক আছে, রিপোর্ট রাইটিং কি হচ্ছে,
15 মার্কসের রিপোর্ট রাইটিং। দেখতে পাচ্ছ রিপোর্ট এবং প্রেসি কিন্তু আলাদা রয়েছে, যেটা তোমাদেরকে ওখানে বলছিলাম রিপোর্ট এবং প্রেসি কিন্তু আলাদা জায়গায় ছিল না। এখানে দেখো রিপোর্ট রাইটিংটা 15 মার্কস আছে আলাদা করে। আর কিন্তু এসআই এর সাথে ডিফারেন্সটা কোথায় হলো, এসআই তে আমরা দেখতে পাচ্ছি যে এখন রিপোর্ট অথবা প্রেসিস লিখতে হচ্ছে, অর প্রেসিস, যে কোনো একটা কিছু লিখতে হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তোমার কিন্তু স্কোপ থাকছে, তুমি যে কোনো একটা লিখতে পারবে। কিন্তু এক্সারসাইজের ক্ষেত্রে তোমাকে দুটোই লিখতে হবে, প্রেসিও আলাদা করে লিখতে হবে 10 মার্কসের, একটা থাকবে 10 মার্কসের, এবং মেক সেন্টেন্স থেকে থাকবে দেখো 1 × 5, অর্থাৎ 5টা মেক সেন্টেন্স তৈরি করতে হবে, এবং তার সাথে সিনোনিম থাকবে। ঠিক আছে, 5টা কোশ্চেন, এবং তার সাথে এই যে ট্রান্সলেট দ্য প্যাসেজ বেঙ্গলি টু ইংলিশ, এইটা কিন্তু এক্সারসাইজ এসআই তে কিন্তু ফুল লেন্থে থাকতো, সেটা হচ্ছে 15। দেখতেই পাচ্ছ, তাহলে 15 + 10 + 15, অর্থাৎ 40 মার্কস দেখো, দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ থাকছে। ঠিক আছে, এবং মেক সেন্টেন্স এবং সিনোনিম এই দুটো জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অবজেক্টিভটা রয়েছে। এবং এর সাথে এসআই এর আরেকটা ডিফারেন্সটা কি, এখানে আরো একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে কি ফ্রেজ দিয়ে বাক্য রচনা করা, যেটা এসআই তে এখন করা হয়েছে, এটা এক্সারসাইজে এখনো পর্যন্ত করা হয়নি। যদি সিলেবাস পরিবর্তন করা হয় তাহলে হয়তো অবশ্যই আসবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি এই অবধি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি, রাইট? এরপরে আমরা ইংরাজি সিলেবাস ভিত্তিক আমরা আলোচনা করব। আচ্ছা, যদি অসুবিধা না হয়ে থাকে একটা জাস্ট থাম ইমপ্রেশন দেবে। ভেরি গুড, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এবার আমরা একটু দেখে নিই যে আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংরাজির যে জায়গাটা। ঠিক আছে, ইংরাজি সিলেবাস ইন আ নাটশেল, আমি এই জায়গাটা যেটা বললাম তোমাকে অলরেডি আমি একটু আগে তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা দেখো, দেখতেই পাচ্ছ ওয়ান ওয়ার্ড, অর্থাৎ এক কথায় প্রকাশ রয়েছে। কি কি সিলেবাসে রয়েছে সেটা আমি সংক্ষিপ্ত ভাবে আর কি ওখানেও লিখেছিলাম, এখানেও আলাদা করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। যতবার তোমাদের সামনে আসবে ততবার এই জিনিসগুলো যত বেশি তুমি পড়বে তোমার সামনে, তত তুমি দেখবে আস্তে আস্তে আত্মস্থ করতে পারবে, খুব সহজেই তোমার মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। আচ্ছা, বাক্য পরিপূর্ণ করতে হবে, বাক্য পরিপূর্ণ ওখানেও বললাম। আচ্ছা, প্রেপোজিশন এবং আর্টিকেল থেকে প্রশ্ন থাকবে, বাক্যের যে পরিবর্তন ট্রান্সফরমেশন এটাও আমি বললাম তোমাদেরকে। আচ্ছা, বাচ্য পরিবর্তন, অর্থাৎ এখানে দেখো বাচ্য পরিবর্তন অর্থাৎ ভয়েস চেঞ্জ। আচ্ছা, স্পোর্টিং এরার্স, ভুল ভ্রান্তিগুলো খুঁজে বার করতে হবে। আচ্ছা, ক্লোজ টেস্টটা তোমাদের আসে না, তবুও আমি তোমাদের একটা সেফ গার্ড দিয়ে রেখেছি, যে যদি প্রশ্নটা আসে তাহলে তোমাদের কাজে লেগে যাবে। আচ্ছা, এটাও তোমাদেরকে করানো হবে। আচ্ছা, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর্থাৎ বাক্যের সংশোধন, এটাও তোমাদেরকে তখন বললাম। প্যারাজাম্বল, এটা তো অলরেডি বলেছি, এই প্যারাজাম্বল তোমরা হয়তো বুঝতে পারবে না, এটা হচ্ছে PQRS, এটা এই নামে সবাই পরিচিত তোমরা, বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এই ব্যাপারটাও তোমরা জানো, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর রয়েছে দেখো স্পেলিং টেস্ট। ঠিক আছে, স্পেলিং টেস্ট। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে আমি তো বলেই দিয়েছি এখানে দু রকম থাকতে পারে, একটা হচ্ছে কারেক্টলি স্পেলড, একটা হচ্ছে ইনকারেক্টলি স্পেলড। ঠিক আছে, কারেক্টলি স্পেলড এবং ইনকারেক্টলি স্পেলড এটা অলরেডি বলে দিয়েছি। তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা তো আমি অলরেডি বলেছি, খুব খুব ইম্পর্টেন্ট টপিক, মাথায় বারবার ঢুকিয়ে নাও, এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই পরীক্ষাগুলো ডাব্লিউবি, মানে যে কটা ডাব্লিউবির পরীক্ষা রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গলে যা পরীক্ষা রয়েছে সেখানেই এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে দেখো ন্যারেশন, এই ন্যারেশন টপিকটা তো এক্সাইজের যে তোমার মেন্স আছে কনস্টেবলের মেন্সে, এই ন্যারেশন থেকে তো 4 থেকে 5টা প্রশ্ন রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, প্রোভার্বটা আমি রেখেছি, দেখবে 2019-20 সাল নাগাদ যে পরীক্ষাটা হয়েছিল ডব্লিউবিপির, তার মেন্সে কিন্তু প্রোভার্ব থেকেও প্রশ্ন ছিল, তার জন্য আমাদের কিন্তু প্রোভার্বটাও আমি করে রাখবো, যাতে আমাদের যদি প্রশ্নটা চলে আসে আমরা যাতে করতে পারবো। ঠিক আছে, প্রথম আমি আলোচনা করব কলকাতা পুলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে, ভালো করে দেখবে।
আমরা যদি ইংরাজির পুরো সিলেবাসটাকে 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে, মূলত 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রামার সেকশন, অর্থাৎ যেটা ব্যাকরণের দিক দিয়ে যে জায়গাটা রয়েছে, ব্যাকরণের জায়গা। 2 নম্বর হচ্ছে ভোকাবুলারি, যেখানে মুখস্থ বিদ্যা অর্থাৎ মুখস্থ জায়গা, ভোকাবস বলা হয় বা ভোকাবুলারি সেকশন। আর একটা রয়েছে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন স্কিল, অর্থাৎ যেটা আমাদেরকে পড়ে পড়ে বুঝতে হয়। রিডিং কম্প্রিহেনশন মানে যত আমরা বুঝতে পড়বো, ঠিক আছে, দ্য মোর ইউ রিড, তুমি বুঝতে পারবে যে এটাতে কি বলা হচ্ছে। সুতরাং এইটা তোমাকে একটু মানে রিডিং সেকশন বলা হয়, যে এটা আমাদের একটু পড়ে পড়ে করতে হয়, ঠিক আছে। এবার দেখো গ্রামার সেকশনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা থেকে বিগত বছরে 5টা প্রশ্ন এসছে। এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিরকম ভাবে এসছে তোমাদেরকে একটু দেখায়। প্রশ্নপত্র যদি তোমরা একটু ভালো করে মাইনুটলি খুঁজে বের করো বা খুঁটিয়ে দেখো, বিশ্লেষণ করো, দেখতে পাবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বিভিন্ন ভাবে এসছে। কখনো বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, আমি তোমাদের প্রশ্নপত্রে যেরকম টার্মগুলো তোমরা পাবে বা পেয়েছো সেই টার্মগুলোকে পুরোপুরি ব্যবহার করেছি, যে এই টার্মেই কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা এসছে। অর্থাৎ শুধুমাত্র বলেনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। 1 নম্বর টার্ম, fill in the blanks with the perfect tense বা with the correct tense বা tense form, fill in the blanks with phrasal verb, fill in the blanks with proper verb form, fill in the blanks with appropriate preposition। এই টার্মগুলোই কিন্তু ব্যবহার করা হয়েছে fill in the blanks এর প্রশ্নগুলো করার সময়। অর্থাৎ যদি ধরে নিই এই যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যে শব্দটা এসছে, সেই ওয়ার্ডটাকে যদি আমি ধরে নিই, তাহলে দেখতে পাবো যে টেন্স থেকে ধরো একটা প্রশ্ন, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন, প্রপার ভার্ব ফর্ম থেকে একটা প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে একটা প্রশ্ন। আচ্ছা, আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যে টার্মটা, এখান থেকে ধরো একটা প্রশ্ন। অর্থাৎ দেখো আমি যদি পুরো জায়গাটা ভাঙি, তাহলে দেখো প্রতিটা টপিক থেকে যদি আমি একটা করেই ধরি, তাহলে ধরো একটা একটা করে এসছে, ঠিক আছে। তাহলে এই যে টপিকগুলো রয়েছে, এটাকে যদি আমরা একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে করি বা গুরুত্ব সহকারে একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা অনায়াসে এখান থেকে কিন্তু 5 মার্কস গেইন করতে পারবো, ঠিক আছে। তাহলে টপিকগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভোকাবুলারি সেকশনও ঢুকে আছে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এই জায়গাটা ভোকাবুলারির মধ্যে রয়েছে। আচ্ছা, ফ্রেজাল ভার্ব, এটাও ভোকাবুলারির পার্ট। হ্যাঁ, শুধুমাত্র টেন্সের জায়গাটা, প্রপার ভার্ব ফর্ম, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এই টার্মটা হচ্ছে আমরা কিন্তু গ্রামার সেকশনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি দেখি 2 নম্বর হচ্ছে এরার কারেকশন। দেখো কেপি কনস্টেবলের পরীক্ষাতে, ঠিক আছে, মেন্সের পরীক্ষায় কিন্তু এরার কারেকশন দেয়নি, ঠিক আছে। কিন্তু এরার কারেকশন সব সময় সর্বক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আমাদেরকে কিন্তু গ্রামারটা খুব ভালো করে শিখতে হবে। কি ধরনের গ্রামার? যে গ্রামারটা আমরা ক্লাস 10 অব্দি শিখে এসেছি সেরকম নয়। এখানে তোমাকে গ্রামারটা কি হবে, অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন তোমাকে শিখতে হবে। এখানে কিন্তু কনসেপ্ট, অবশ্যই তুমি নাউন কাকে বলে অবশ্যই তোমাকে জানতে হবে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ নাউন বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, নাউন কিভাবে বাক্যে বসে, এটা তোমার জানা দরকার এখানে, ঠিক আছে। এখানে হোয়াট ইজ নাউন, এটা না জানলেও তোমার কাজ চলে যাবে। আমি বলছি না অবশ্যই জানা উচিত, এটা তোমাকে আমি বলছি না জানতে হবে না, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে এটা কিভাবে বাক্যে ব্যবহৃত হচ্ছে, কি কাজ করছে, এটা তোমাকে জানতে হবে। সুতরাং তার অ্যাপ্লিকেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। তাহলে আমাদের কিন্তু গ্রামার সেকশনটা অ্যাপ্লিকেশনের ওপর ভিত্তি করেই কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখছি ভোকাবুলারি সেকশনটা। দেখো 1 নম্বর হচ্ছে অ্যান্টোনিম এবং অপোজিট ওয়ার্ড, বা অনেক সময় অ্যান্টোনিম শব্দটা উল্লেখ করা থাকে অথবা অপোজিট শব্দটা উল্লেখ করা থাকে, ঠিক আছে। এবার তোমরা জানো যে অ্যান্টি, অ্যান্টি মানে হচ্ছে অপোজিট, অ্যান্টি মানে অপোজিট, ঠিক আছে। এবং NYM, নিম মানে হচ্ছে নাম। তাহলে অপোজিট নেম, বুঝতেই পারছো, বিপরীত শব্দ। যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2টো প্রশ্ন এসছে। কারেক্টলি এবং ইনকারেক্টলি, মানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে প্রশ্ন আসেনি। আচ্ছা, সিনোনিম থেকে 3টে প্রশ্ন এসছে। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আসেনি কেপি কনস্টেবলে। আচ্ছা, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকেও কিন্তু প্রশ্ন আসেনি, ঠিক আছে। তাহলে ওভারঅল যে প্রশ্নটা এসছে সেখানে দেখতে পাচ্ছি আমরা গ্রামার সেকশন থেকে 5টা প্রশ্ন। অ্যান্টোনিম, তাহলে আমাদের দেখো কেপি কনস্টেবলটায় কতটা, দেখো প্রিভিয়াস ইয়ার যদি অ্যানালিসিস করি তাহলে কতটা দেখো কমে আসলো
ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 2 নম্বর হচ্ছে কি অ্যান্টোনিম, এবং 3 নম্বর হচ্ছে সিনোনিম। এই তিনটে থেকে ওভারঅল প্রশ্ন এসছে। ঠিক আছে, তো দেখবে মোটামুটি এবার যেটা আমরা করব সেটা হচ্ছে ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। দেখো ডাব্লিউবিপি যেহেতু এবছর থেকে এটা করছে, তো তার জন্য এখানটা আমি যে অ্যানালিসিসটা দেখেছি সেটা তোমাদের কিন্তু এতদিন যে প্রশ্নপত্রটা হয়েছে সেই অ্যানালিসিসটা কিন্তু ওভারঅল আমি রাখার চেষ্টা করেছি, তাহলে তোমরা একটা আমি এক্সারসাইজের উপরেও অ্যানালিসিস রেখেছি। ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিপিটা স্পেশালি বলছি কারণ ডাব্লিউবিপির যে অ্যানালিসিসটা আছে তার উপরে তুমি দেখবে যে এক্সাইজ এবং ডাব্লিউপির যে কনস্টেবলের যে পরীক্ষাটা, এই অ্যানালিসিস দুটোকে তুমি যদি ভালো করে একটু দেখে নাও তাহলে কিন্তু তোমার ওভারঅলটাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস দেখতে পাচ্ছ যে গ্রামার সেকশন থেকে কি করেছে 5টা প্রশ্ন, ওই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটা বললাম 5টা প্রশ্ন এসেছে। এখানেও একই রকম টার্ম ব্যবহার করা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, টেন্স, ফ্রেজাল ভার্ব, প্রপার ভার্ব ফর্ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এই ফর্মই ব্যবহার করা হয়েছে। এরার কারেকশন থেকে কতগুলো প্রশ্ন এসেছে দেখো 4টে প্রশ্ন। সুতরাং দেখতেই পাচ্ছ আমাদের প্রায়োরিটি সেক্টর তাহলে কিন্তু এরার কারেকশন, তাহলে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস প্রায়োরিটি সেক্টর কোথায়, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এবং 2 নম্বর হচ্ছে এরার কারেকশন। এই দুটো আমাদের কিন্তু প্রায়োরিটি সেক্টর হয়ে যাচ্ছে, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম দেখো এই গ্রামার সেকশন থেকে দেখতে পাচ্ছ 9 মার্কস এসছে, নট আ ম্যাটার অফ জোক। আউট অফ 25 ইউ আর গেটিং 9 মার্কস ফ্রম গ্রামার সেকশন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ঠিক আছে, তুমি চিন্তা করে দেখো এখান থেকে 9 মার্কস আসছে। এবার দেখো ভোকাবুলারি সেকশন, ভোকাবুলারি সেকশনটা একটু ভালো করে দেখো, যেখানে আমাদের একটু মুখস্থর উপর জোর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে মুখস্থ করব কিন্তু একটু বুঝে শুনে মুখস্থ করব, সেটাও তোমাদেরকে আমি ট্রিকটা শেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্টোনিম থেকে 3টে প্রশ্ন, সিনো বা অ্যান্টো যাই বলো না কেন সেখান থেকে 3টে প্রশ্ন, কারেক্টলি স্পেলড থেকে 2টো প্রশ্ন, আচ্ছা সিনোনিম থেকে 3টে প্রশ্ন এসছে, আর ইডিয়াম থেকে দেখতে পাচ্ছ 3টে প্রশ্ন এসছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ যে ভোকাবুলারি সেকশন থেকে কতগুলো প্রশ্ন আসলো, 3, 2, 5 and 3, 8 and 3, 9, 11, তাহলে 11 মার্কস কিন্তু ভোকাবুলারি সেকশনের সাথে যাচ্ছে, অর্থাৎ গ্রামার সেকশনের সাথে কিন্তু পাল্লা দিচ্ছে রীতিমতো। ঠিক আছে, তাহলে আমরা দেখো কতটা কনসাইজ হয়ে গেল তোমাদের পড়ার জায়গাটা, দেখতে পাচ্ছ। দিস ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। এই স্মার্ট ওয়ার্ক সবাই বলে না যে হার্ড ওয়ার্ক করা যাবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে পরীক্ষার জন্য। দিস ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক কি? স্মার্ট ওয়ার্ক হচ্ছে যে তোমাকে সিলেবাসটা ভালো করে জেনে নিয়ে, যে কোনো পরীক্ষায় তুমি যখন বসতে যাচ্ছ তার সিলেবাসটাকে জেনে নিয়ে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে ভালো করে বিশ্লেষণ করার পর তুমি যখন দেখছো যে হোয়াট টু স্টাডি, ঠিক আছে, হোয়াট টু স্টাডি, তুমি দেখতে পাবে যে অনেকেই বলে যে প্রচুর পড়াশোনা করতে হয়। আরে প্রচুর পড়াশোনা করতে হয় তাদেরকে যারা কখনো সিলেবাসটাই দেখেনি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও দেখেনি। ঠিক আছে, হোয়াট টু স্টাডি এইটা তোমার দেখবে এতটাই কমে যাবে, তুমি দেখবে বেশিরভাগটাই তোমার হয়ে যাবে হোয়াট নট টু স্টাডি, এইটার মধ্যে চলে যাবে ম্যাক্সিমাম। কখন তুমি করতে পারবে হোয়াট নট টু স্টাডি? ঠিক আছে, তখনই করতে পারবে যখন তুমি সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে এত সুন্দর করে বিশ্লেষণ করার চেষ্টা করবে, যখন দেখবে তোমার হোয়াট নট টু স্টাডি এত পরিমাণ হয়ে গেছে যে হোয়াট টু স্টাডির কিন্তু অনেকটাই কমে গেছে। সুতরাং পড়তে কিন্তু খুব কমই হয়, বেশিরভাগটাই বাদ চলে যায়। সেটা তোমরা আশা করি এই প্রশ্নপত্রের বিশ্লেষণ দেখে বুঝতেই পারছো যে ভোকাবুলারি সেকশনটা কোথায় কমে এসছে। আর একটা জায়গা পড়ে থাকে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন স্কিল। একটা পুরো বই যদি তুমি দেখো, যে কোনো একটা ইংরাজি বই দেখো না কেন, সেখানে যদি টোটাল 20টা চ্যাপ্টার থাকে, তুমি দেখবে ওভারঅল তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং সিলেবাস দিয়ে যদি খুব ভালো করে বিশ্লেষণ করে দেখো, তোমাকে কিন্তু 8 থেকে 9টা চ্যাপ্টার ভালো করে করতে হয়। তাহলে দেখো ম্যাক্সিমামটাই তুমি কিন্তু 11টা চ্যাপ্টার কিন্তু বাদই দিয়ে দিয়েছো, তোমায় করতেই হচ্ছে না। তাহলে হোয়াট নট টু স্টাডি দেখো বেশি না, সবসময় হোয়াট নট টু স্টাডি কিন্তু বেশি বেশি। ঠিক আছে, হোয়াট টু স্টাডির থেকে এইটা যদি তুমি করতে পারো এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এবার তুমি দেখো, আচ্ছা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ পিকিউআরএস, এই যে জায়গাটা পিকিউআরএস, এই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছ যে 4টে নম্বর এসছে পিকিউআরএস থেকে, কিন্তু সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে 4টে প্রশ্ন এসছে। অর্থাৎ তুমি ওভারঅল দেখতেই পাচ্ছ 11 + 9 অর্থাৎ 20 এবং 24 অর্থাৎ 24 এবং 25। অর্থাৎ কেন আমি করেছি, যেহেতু কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা প্রতি বছর ভ্যারি করে, এখানে 2টো থেকে 3টে প্রশ্ন আসে, তো তার জন্য এটা ওভারঅল 25 মার্কসেরই আমি রেখেছি। ঠিক আছে,
এবার আমরা দেখে নেবো যে ডব্লিউবি এক্সাইজ কনস্টেবলের মেন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা একটু দেখে নেবো। দেখো গ্রামার সেকশনটা ভালো করে দেখো। এখানে দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, আরো 7টা প্রশ্ন কিন্তু চলে এসছে, 7টা প্রশ্ন। ঠিক আছে, দেখো কোন কোন টপিক গুলো কিভাবে এসছে আমরা একটু দেখে নেব। কখনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কখনো টেন্স, কখনো ফ্রেজাল ভার্ব, কখনো প্রপার ভার্ব ফর্ম যেটা ছিল আর কি, কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কখনো ইডিয়ামস এন্ড ফ্রেজেস। যদিও যেখান থেকে বেশি প্রশ্ন দেখা গেছে এক্সাইজে সেটা হচ্ছে টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং ইডিয়ামস এন্ড ফ্রেজ। এই 3টে টার্মই বেশি ব্যবহৃত হয়েছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5+1+1 অর্থাৎ 7 মার্কস কিন্তু চলে এসছে এই 3টে জায়গা থেকে। ঠিক আছে, নেক্সট দেখো দেখতে পাচ্ছি, যার জন্য আমি গ্রামার সেকশনে এটা ঢুকিয়েছি, দেখতে পাচ্ছি এরার কারেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। দেখো 4 মার্কস রয়েছে। আমি তোমাদেরকে বলতে পারি এক্সাইজ কনস্টেবল যেটা রয়েছে এইটাকে রেখে যদি তুমি ইংরাজি প্রিপারেশনটা করো, এক্সাইজ কনস্টেবলের যে মেন্সটা একে যদি সামনে রেখে ইংরাজি প্রিপারেশনটা করো, তাহলে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলটা এমনি কভার করে যাবে, কারণ এইটাই সব থেকে ভালো প্রশ্ন তোমাদের এখনো পর্যন্ত হয়েছে। এরার কারেকশন সব ভ্যারাইটি, দেখো সব ভ্যারাইটি আছে এটাতে, সব তুমি পাবে। কারেক্ট সেন্টেন্স, এই কারেক্ট সেন্টেন্স থেকে 5টা সেন্টেন্স এসছে, তোমরা দেখলে প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন, ন্যারেশন থেকে 4টে প্রশ্ন এসছে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যে এই গ্রামার যে সেকশনটা এখানে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 7+4=11 আর 5 হচ্ছে 16, 20 মার্কস, 20 মার্কস আউট অফ 30 মার্কস থাকে এখানে, আউট অফ 30 20 মার্কস দেখতে পাচ্ছ গ্রামার সেকশন থেকেই চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা এবার দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড এবং ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা এটা ঠিক করলাম, 7, 11, 5, 16, হ্যাঁ ঠিক আছে, 20 মার্কস হলো। আচ্ছা এবার দেখো ভোকাবুলারি সেকশন দেখতে পাচ্ছি, যে দেখো এখানে কিন্তু কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কিন্তু 3টে প্রশ্ন এসছে, 3টে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা সিনোনিম থেকে আসেনি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বলছি, যে লাস্ট ইয়ারে বা তার আগের ইয়ারে। ঠিক আছে, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড থেকে আসেনি, তার মানে এটা নয় যে আসবে না, কারণ দেখতে পাচ্ছ যে এই টপিকগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় কিন্তু কমন আছে, সুতরাং কমন যেগুলো রয়েছে অবশ্যই তোমাকে করে যেতে হবে। ঠিক আছে, কারণ এগুলো অহরহই আসে, যখন মানে ডাব্লিউপি কনস্টেবলে আসেনি, ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবলে আসেনি সেটা কেপিতে আসবে, কেপিতে আসেনি সেটা এক্সাইজ। এখন এই এই যে টপিকগুলো তোমাদেরকে আমি লিখে দিয়েছি, এই টপিকগুলো কিন্তু তোমাকে মোস্ট রিপিটেটিভ যেগুলো আসে প্রতি বছর সেগুলোই, সুতরাং এর থেকে কিন্তু সাজেস্টিভ ওয়েতে পড়া যাবে। এরপরে হচ্ছে কি সিনোনিম, যেখান থেকেও কিন্তু আসেনি, অবশ্যই ইম্পর্টেন্ট করে রাখতে হবে। এবার কি লাস্টে রিডিং কম্প্রিহেনশন স্কিল যেখানে রয়েছে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা 5টা প্রশ্ন কিন্তু এসছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলোকে ভালো করে বিশ্লেষণ করতে পারি এবং আমরা বুঝতে পারি যে কি ধরনের প্রশ্নপত্র আসে। এবার আমি যে তোমাদেরকে এত কিছু বললাম বা এই পুরো জায়গাটা তোমাদেরকে বোঝালাম, এরপরে তোমরা একটু পরখ করে দেখে নাও যে সত্যি কি প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রশ্ন এসছে, সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি, তাহলে তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথম, এটা ডাব্লিউপি কনস্টেবল মেন্সের 2021 সালে যে প্রশ্ন, সেটা আমি কিছু কোশ্চেন রেখেছি। আচ্ছা এর সাথে আমি কিন্তু কিছু ইয়ে রয়েছে, এসআই এর ডেসক্রিপটিভের পেপার রয়েছে, আমি লাস্টে ওগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা একটু এখানটাতে করে দিই। আচ্ছা 1 নম্বর দেখো কোয়েশ্চেনটা, 1 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো তো টার্মটার সাথে পরিচিত হতে পারছো কিনা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা এসছে এবং বলেছিলাম যে টেন্স ফর্মে এসছে, টেন্স ফর্মে এসছে, আশা করি সবার মনে আছে যে টেন্স ফর্মে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসছে। দেখো হি টোল্ড মি দ্যাট, হি টোল্ড মি দ্যাট দ্য মুভি, ঠিক আছে, বা হি, আচ্ছা এখানে হচ্ছে দ্য মুভি, ঠিক আছে, দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন, ধরো ঠিক আছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন। ঠিক আছে, তাহলে সে আমাকে বলেছিল যে সে টেলিভিশনে এই মুভিটা দেখা শেষ করেছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা এরকম আর কি আছে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটা কিভাবে আমরা করব, দেখো
ঠিক আছে, প্রথমত দেখতে হবে এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে। দেখতেই পাচ্ছি রিপোর্টিং ভার্বটা আমাদের দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে রয়েছে। যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা ন্যারেশনের সময় একটা নিয়ম করেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যেটা থাকবে সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, সেটাকে আমাদের কি করতে হয়, পাস্ট পারফেক্টে করতে হয়। তাহলে আমি যদি এটাকে একটুখানি ডিরেক্ট স্পিচ করে দিই, অর্থাৎ ডিরেক্ট স্পিচ করলে কি ছিল, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল, যে সে হি হ্যাজ ফিনিশড ওয়াচিং WATC ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন। এইটা ছিল হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তিতে এটা ছিল, হি সেড টু মি হি হ্যাজ ফিনিশড ওয়াচিং দ্য মুভি ইন টেলিভিশন। এবার এটাকে যখন আমি পরিবর্তন করব, তখন কি হয়ে যাবে, এই যে রিপোর্টিং ভার্ব যেহেতু সেড টু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সেড টু থাকলে আমাদের কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাচ্ছে। এবং দেখো আমি কি বললাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হবে, দেখো এখানে হি হ্যাজ ফিনিশড মানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে, সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজ থেকে এটা হয়ে যাচ্ছে হ্যাড ফিনিশড। আশা করি বোঝা গেছে। তাহলে টেন্স দিয়ে এই এরারটা আসলে আমরা খুব সহজেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে পারতাম। এরপরে দেখো তো, which of the given choices will be the proper word। দেখো তো টার্মের সাথে পরিচিত হতে পারছো কিনা, প্রপার ওয়ার্ড। আমি বলেছিলাম প্রপার ওয়ার্ড শব্দটাকে বারবার হাইলাইট করেছি। ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি টু, এই যে দেখো তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একই ওয়ার্ড আবার হয়েছে। ঠিক আছে, প্রপার ওয়ার্ড দিয়ে তোমাকে এটা পূরণ করতে হবে। দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল, ঠিক আছে, হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং। অর্থাৎ এখানে বুঝতে পারছো যে এখানটা ড্যাশটা আমার এখানে ছিল। ঠিক আছে, কি হবে, দেখো দ্য চেয়ারম্যান ইজ ইল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান হচ্ছে কি হয়ে গেছে, চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েছে, তাই তো। তাহলে আমাদের কি করতে হবে, যে মিটিংটা আজকের জন্য স্থগিত রাখতে হবে। এটাই দেখতে পাচ্ছি, স্থগিত রাখা দরকার, কারণ চেয়ারম্যান না থাকলে প্রিসাইড কে করবে, সভাপতিত্ব করার লোক নেই। তাহলে আমাদের অগত্যা কি করতে হবে, মিটিংটা বন্ধ রাখতে হবে বা স্থগিত রাখতে হবে। প্রথম দেখতে পাচ্ছি পুট অন। পুট অন মানে হচ্ছে কি ওয়্যার বা পরিধান করা, পরা, কোনো কিছু পরা। ঠিক আছে, পুট অন ইওর শার্ট, এরকম তুমি বলতে পারো। আচ্ছা, এরপরে দেখো পুট অফ। এই পুট অফ মানে হচ্ছে কি পোস্টপন, অর্থাৎ স্থগিত রাখা, যেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আনসার হয়ে গেল বি। শুধুমাত্র আনসারটা দেখলেই হবে না, আমি আরো দেখে নেবো। পুট আউট, পুট আউট, পুট আউট মানে কি নিভিয়ে ফেলা, অর্থাৎ এক্সটিংগুইশ, অর্থাৎ নিভিয়ে ফেলা। তোমরা এটা আচ্ছা, এটা তোমরা ভাবছো যে কোথা থেকে এসছে, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে এসছে। আমরা যখন অ্যানালিসিস করলাম তখন কিন্তু ফ্রেজাল ভার্বের কথা কিন্তু উল্লেখ ছিল। তাহলে এক্সটিংগুইশ। আচ্ছা, এরপরে দেখো পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে কি, কোনো কিছুকে একটা জায়গায়, ঠিক আছে, যে মানে কোনো খাওয়ারকে, অর্থাৎ স্টোর সামথিং, ঠিক আছে, স্টোর সামথিং ইন আ প্লেস, ইন আ প্রপার প্লেস, অর্থাৎ কোনো একটা জিনিসকে কোনো একটা জায়গায়, অর্থাৎ ভালো জায়গায় সংরক্ষণ করে রাখা, যাতে সেটা পরবর্তীকালে আমরা টু কনজিউম ফুড, অর্থাৎ আমরা খেতে পারি, টু কনজিউম, আমরা কোনো জিনিসকে ভালো করে পরে খেতে পারি, তার জন্য সেই জিনিসটাকে সংরক্ষণ করে রাখা, এটাকে বলা হয় পুট অ্যাওয়ে। ঠিক আছে, পুট স্টোর সামথিং ইন অ্যাপ্রোপ্রিয়েট বা ইন আ প্রপার প্লেস টু কনজিউম। ঠিক আছে, টু কনজিউম ফুড, এই অর্থে আমরা কিন্তু পুট অ্যাওয়ে ব্যবহার করি। তাহলে বুঝতেই পারছি এখানে চেয়ারম্যান মিটিংটা স্থগিত রাখার কথা বলছে, তাহলে পোস্টপন্ড হচ্ছে পুট অফ। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন। দেখো অপোজিট ওয়ার্ড, আশা করছি টার্মটা তোমরা পেয়েছো। আমি যখন ডিসকাস করলাম, অ্যানালিসিস যখন করলাম, অপোজিট ওয়ার্ড আমি বলেছিলাম অপোজিট ওয়ার্ড কিংবা অ্যান্টোনিম দুটো অর্থেই টার্মটা থাকতে পারে। তাহলে প্লজেবল, PLAU, এটাকে বলা হয় প্লজেবল, প্লজেবল। ঠিক আছে, প্লজেবল মানে হচ্ছে কি সম্ভাবনাময়, প্লজেবল মানে হচ্ছে সম্ভাবনাময়। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি যে প্লজেবল যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ এটা সম্ভাবনাময়। ঠিক আছে, তাহলে এর সাথে যে সঠিক প্রিফিক্স,
সঠিক প্রিফিক্সটা তোমাকে একটু জানতে হবে, অর্থাৎ যে আগে প্রিফিক্স মানে অনুসর্গ, যে সঠিক অনুসর্গটা কোনটা হয় এর সাথে সেটা তোমাকে জানতে হবে। যে প্লজিবল এর ঠিক উল্টোটা হচ্ছে ইমপ্লজিবল, IM, এটা একটু মাথায় রাখবে। ইনপ্লজিবল হয় না, ডিসপ্লজিবল হয় না, ঠিক আছে। বিলিভেবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, এটা বিশ্বাসযোগ্যতার কোনো কথা বলা হয়নি, সম্ভাবনার কথা বলা হয়েছে। তাহলে আমরা কোথা থেকে করলাম, এটা হচ্ছে ইমপ্লজিবল। আমাদের দেখতে হবে যে প্লজিবল এর সাথে কিন্তু ইমটা যোগ হয়, সেটা একটু মাথায় রাখবে, তাহলে এটা হয়ে যাবে অপোজিট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড একটু দেখে নিই। নেক্সটটা দিয়েছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্টের উপরে। রিঅ্যারেঞ্জমেন্ট বা PQRS তোমরা যেটা বলো সেটা দিয়েছে, বা PQRS থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইন লাইফ, আচ্ছা কি বলেছে, ইন লাইফ সাম রুলস আর ড্যাশ, সাম রুলস আর, এবার কোনটা হবে আমাদের দেখতে হবে। দেখো রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথম আমাদের কি সেন্টেন্স বা প্রধান বাক্য কোনটা হয় সেটা দেখতে হবে। ব্যাপারটা কি, প্রধান বাক্য কাকে বলে, যে বাক্য অন্য কোনো কিছুর উপরে নির্ভর করে থাকে না, সে স্বয়ং সম্পূর্ণ, সে নিজের মতো চলতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন লাইফ, এই বাক্যটা স্বয়ং সম্পূর্ণ, যেটা বাইরে রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি সাম রুলস আর, এই বাক্যটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ একটা জিনিসকে তোমাকে দেখতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বা আদার্স, এই ফরম্যাটে তোমাকে এগোতে হবে। এবং তোমাকে দেখতে হবে সাবজেক্ট কোনটা হতে পারে, অর্থাৎ কি সেন্টেন্স যেটা কারোর উপরে কিন্তু নির্ভরশীল নয়, এরকম কোন বাক্যটা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা সাম রুলস, তারপরে দেখতে পাচ্ছি ভার্ব অর্থাৎ সাবজেক্ট, তারপরে দেখতে পাচ্ছি ভার্ব। আচ্ছা আর রয়েছে, তাহলে বুঝতেই পারছি আর এর পরে এমন কিছু হবে যেটা ভার্ব আসবে, ঠিক আছে। সাম রুলস আর, তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম রুলস আর কি হতে পারে, সাম রুলস আর, ঠিক আছে। এবার কি হতে পারে, ঠিক আছে, বা এবার ইন লাইফ, ঠিক আছে, সাম রুলস আর হতে পারে। আচ্ছা অ্যাজ বিজনেস দে সিম অলসো ইনস্টিংটিভ লার্ন সো আর্লি দ্যাট। এবার দেখো সাম ইন লাইফ, বিজনেস হিসাবে এই বিজনেসটাকে তো আলাদা করতে পারবো না, তাহলে আমরা একটু অপশনে দেখি। প্রথম দেখতে পাচ্ছি যে আর রয়েছে, তাহলে আর মানে হচ্ছে সাম রুলস অ্যাজ বিজনেস, তাহলে এটা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে, পিটা রয়েছে হচ্ছে সাম রুলস আর এ, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি কিউ রয়েছে অ্যাজ বিজনেসে, আর এ রয়েছে দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, তাহলে দেখতে পাচ্ছি আরটা কখনোই কিন্তু স্বয়ং সম্পূর্ণ বাক্য হতে পারে না, প্রথমে আসতে পারে না, তাহলে আর দিয়ে যেগুলো রয়েছে সেগুলো বাদ চলে গেল। এবার আছে কি কিউ দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি ইন লাইফ অ্যাজ বিজনেস, ঠিক আছে, ইন লাইফ অ্যাজ বিজনেস, ঠিক আছে। এস, এসটা মানে হচ্ছে লার্ন। দেখো লার্ন, যে লার্নটা তুমি বলবে তার আগে তো সাবজেক্ট লাগবে, তো সাবজেক্টটাকেই তো তুমি ইন্ট্রোডিউস করলে না, তাহলে এটা কখনোই হতে পারে না। তাহলে এটা দেখি এবার সাম, তাহলে ইন লাইফ অ্যাজ বিজনেস, তারপর দেখতে পাচ্ছি যে সাম রুলস, পি একদম হতে পারে। সাম রুলস আর, আর এর পরে কি এস, এস দেখতে পাচ্ছি লার্ন, লার্ন সো আর্লি দ্যাট, একদমই ঠিক আছে। দে সিম অলমোস্ট ইনস্টিংটিভ, তার মানে আমাদের ফোর্থটা কিন্তু মিলে যাচ্ছে। এভাবে কিন্তু আমরা মিলিয়ে মিলিয়ে, হ্যাঁ, লজিক্যাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমরা বাক্যটাকে সাজাতে পারি। এরপরে আমরা দেখে নিই একটু পরেরটা, এটাও কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট থেকে দেওয়া হয়েছে। দ্য কনসেপ্ট অফ ডেথ, দ্য কনসেপ্ট অফ ডেথ, এই জায়গাটা প্রথম আর কি বলা হয়েছে, বাক্যটা দিয়ে দেওয়া হয়েছে দ্য কনসেপ্ট অফ ডেথ। তাহলে আমরা কিভাবে করতে পারি, কি সেন্টেন্স ভালো করে দেখতে হবে যে কোনটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে সাজাতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট মেইনলি। তো আমরা ভার্বকে যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পাই সাবজেক্ট, আর অবজেক্ট যদি পাই কি দিয়ে, আমরা হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাই। তাহলে এইভাবে প্রশ্ন করে দেখি, দ্য কনসেপ্ট অফ ডেথ, তাহলে এটা সাবজেক্ট হচ্ছে, ঠিক আছে। এইবার এবার আমরা কি করব, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, ঠিক আছে। এইবার অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি যদি বলি, ঠিক আছে, দ্য কনসেপ্ট অফ ডেথ এর সাথে যদি আমি অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি এটা যদি বলি, ঠিক আছে, এবার আমি কি বলবো, বা অ্যাজ অ্যান, এবার আরেকটা জিনিস করা যেতে পারে, দ্য কনসেপ্ট অফ ডেথ কে প্রথমে কি রাখা যাবে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। আচ্ছা যদি তাই করি তাহলে দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট দ্যাট, একদম মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে কিউটাকে যদি রাখি অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, তারপরে আমরা যদি ভার্বকে রেখে দিই এই যে ভার্ব, ঠিক আছে, ইজ সো এনশিয়েন্ট দ্যাট, তারপরে আমরা দ্যাটে চলে এলাম, দ্যাট ইট হ্যাজ বিন রিডিউস টু আ ক্লিচ, অর্থাৎ পি এস, কিউ আর পি এস দেখতে পাচ্ছি কোথায় রয়েছে, নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ওয়ান দেখো রয়েছে স্পেলিং মিস্টেক, অর্থাৎ
কারেক্টলি, যে দেখো টার্মটা দেখতে পাচ্ছ কিনা, কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক শব্দটি নির্বাচন করতে হবে। তারপরে 4টে শব্দ দেওয়া রয়েছে, তার মধ্যে 3টে ভুল আছে, একটাই ঠিক আছে। ঠিক আছে, এটার মানে হচ্ছে তাই। বুকে বানানটা যদি তোমরা দেখো, বুকে মানে হচ্ছে ফ্লাওয়ার বুকে বলা হয়। এই বুকে বানানটা একটু দেখে নিতে হবে যে বুকে বানানের সঠিক বানানটা কোনটা। আমরা জানি বুকে বানানের সঠিক বানান হচ্ছে BOUQUET, বুকে। ঠিক আছে, নেক্সট ওয়ান দেখে নিচ্ছি, সিনোনিম বলা হয়েছে। সিনোনিম কি রয়েছে দেখো, দেখো সিনোনিম এসছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সিজ, সিজ মানে কি? সিজ মানে হচ্ছে কি, তোমরা জানো থামা। সিজ মানে হচ্ছে থামা বা শেষ হওয়া বা শেষ। ঠিক আছে, থামা বা শেষ। তাহলে এর উল্টোটা কি আছে, এই এর সিনোনিম কি হতে পারে? তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগিন মানে শুরু হওয়া, তাহলে এটা একটা অ্যান্টোনিম, তাহলে এটা কখনো হবে না। ক্রিয়েট, সৃষ্টি করা, হবে না। ডাল মানে, ডাল মানে তোমরা জানো যে নিস্তেজ হয়ে যাওয়া, হবে না। স্টপ মানে থামা, তাহলে দেখতে পাচ্ছি এটাই তার কারেক্ট সিনোনিম। আচ্ছা, এবার দেখো এরার কারেকশন। এবার পরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে এরার কারেকশন কোথায় ভুল আছে, ভালো করে দেখতে। ঠিক আছে, এরার কারেকশন রয়েছে দেখো। ঠিক আছে, কি আছে, যে রাম ইজ, এটা কিন্তু রামের পরে ইজটা একটু ফাঁকা আছে। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। ঠিক আছে, এই ব্যাপারটা একটু ভালো করে দেখে না। যাদের শেষে IOR আছে এদেরকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ, মনে রাখবে। যাদের পরে IOR আছে এদেরকে বলে ল্যাটিন অ্যাডজেক্টিভ। যেমন কি কি, যেমন ধরো সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়ার, সুপেরিয়র, প্রায়র, তারপরে ধরো পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, ইনফেরিয়র, ইনফেরিয়র করেছি, সুপেরিয়র করেছি, যাই হোক এই ধরনের যাই হোক আছে। এইগুলো, এই যে IOR আছে এদের মনে রাখবে, এদের পরে সবসময় টু ব্যবহৃত হয়, অন্য কিছু ব্যবহার করা, দেন ব্যবহার করা যায় না, টু ব্যবহার করতে হয়। আর দুটো ইন্ডিয়ান অ্যাডজেক্টিভ আছে, ইন্ডিয়ান গুলো কি কি, সেটা হচ্ছে প্রেফার এবং এল্ডার। এই দুটোর পরেও কিন্তু আমরা টু ব্যবহার করি, প্রেফার এবং এল্ডার, মনে রাখবে। রাম ইজ সিনিয়র, তাহলে এবার দেখি প্রশ্নে কি বলেছে। রাম ইজ সিনিয়র, তাহলে IOR আছে, আশা করছি দেখতে পাচ্ছ, তাহলে এরপরে স্বাভাবিক টু থাকবে। ঠিক আছে, রাম টু শ্যাম ইন স্কুল, তাহলে আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কোনো ভুল নেই, তাহলে আমাদের নো এরার হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা কি জানলেই এই প্রশ্নটা তোমরা করতে পারবে। এরপরে কোয়েশ্চেনটা 36, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। একটু যদি তোমরা জানো যে সাপোজিং এবং ইফ এই দুটোকে আমরা কখনোই একসাথে ব্যবহার করতে পারি না। ঠিক আছে, এটা এটা কিন্তু একটা ডক্ট্রিন অফ রিডান্ডান্সির মধ্যে পড়ে যায়। রিডান্ডান্সি অর্থাৎ সাপোজিং এর সাথে কখনো ইফ ব্যবহার করা হয় যায় না। তুমি সাপোজিং দ্যাট ব্যবহার করতে পারো। ঠিক আছে, সাপোজিং দ্যাট ব্যবহার করতে পারো, অথবা শুধুমাত্র তুমি ইফ ব্যবহার করতে পারো। যে কোনো একটা তোমাকে ব্যবহার করতে হবে। যেমন ধরো, আর একটাও ধরো, এই যে রিটার্ন, অনেকে রিটার্নের সাথে ব্যাক ব্যবহার করে। এগুলো সবই হচ্ছে ডক্ট্রিন অফ রিডান্ডেন্সির মধ্যে পড়ে যায়, যে অতিরিক্ত একটা জিনিস তুমি নিয়ে আসছো, একই জিনিস একই শব্দে, অর্থাৎ সাপোজিং ইফ এই শব্দটা একই মানে বহন করছে। তাহলে এখানে সাপোজিং দ্যাট ইফ ইট রেইনস, তাহলে বুঝতেই পারছো কোন পার্টে ভুল আছে। আমরা সাপোজিং ইফে ভুল রয়েছে, তাহলে সেই পার্টটাকে আমাদের আনসার করতে হবে, সাপোজিং ইফ। নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি। নেক্সট কোয়েশ্চেন দেখো 39-এ, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর। একই, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা তোমাকে জানতে হলে একটু প্রোনাউন সম্বন্ধে জানতে হবে। এটা প্রোনাউন রিলেটেড এরর। প্রোনাউনে একটা নিয়ম রয়েছে যে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব এবং কনজাংশন থাকে, তাহলে তাদের পরে সবসময় সাবজেক্টিভ, সাবজেক্টিভ
কেস ব্যবহার করতে হবে। ব্যাপারটা কি, সাবজেক্ট কিভাবে বসে, আমি আই ইট রাইস, অর্থাৎ এটাকে দেখো তুমি সাবজেক্টের জায়গায় বসাতে পারছো, কিন্তু হি টোল্ড মি এইটাকে দেখো তুমি অবজেক্টের জায়গায় বসাচ্ছ, অর্থাৎ সাবজেক্টিভ যে ফর্মগুলো হয়ে থাকে সেগুলো কি আই, উই, ইউ, হি, শি, দে, এই ফর্মগুলো হয়ে থাকে। তাহলে দেখতেই পাচ্ছ যে ইট ওয়াজ হিম রয়েছে, তাহলে হিমটা হচ্ছে আমার অবজেক্টিভ ফর্মে রয়েছে, তাহলে আমার এটা হবে না। তাহলে সাবজেক্টিভ ফর্ম কোনটা, হি, তাহলে আমাকে এখানে কি হওয়া উচিত ছিল, এটা হি হওয়া উচিত ছিল, তাহলে ইট ওয়াজ হি। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট আনসার। আবার দেখো সেই রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্টটা আমি যেহেতু অলরেডি করিয়েছি তাহলে আমি আর করাচ্ছি না, তোমরা তো রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পেয়েছো, আমি নতুন কিছু কোয়েশ্চেন যদি থাকে সেগুলো আমি করাচ্ছি। দেখো 51-এ দেখতে পাচ্ছ যে কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম, এই যে ইডিয়ামের কারেক্ট মিনিং বলেছে। ঠিক আছে, তো ইডিয়ামটা কি রয়েছে, হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং, অর্থাৎ সে কানে কম শুনতে পায়। এই যে, তাহলে এখানে আন্ডারলাইনটা এখানে কি ছিল, হার্ড অফ হিয়ারিং, অর্থাৎ কানে কম শোনে। যে কানে কম শোনে তাকে আমরা কি বলি, তোমরা ভালো করেই জানো যে তাকে আমরা বধির বা কালা বলি, তাই তো। তাহলে হার্ড অফ হিয়ারিং এর যে প্রেসটা তার মানে হচ্ছে ডিফ, অর্থাৎ কালা। সে কিন্তু ইনঅডিবল, এটা কিন্তু শোনার যোগ্য নয় এরকম, কিন্তু হার্ড অফ হিয়ারিং মানে ডিফ, যে কালা, ঠিক আছে, তাকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে সিনোনিম ব্যবহার করতে বলেছে, কার, ডেফারের, ডেফার। আচ্ছা, এবার যদি আমরা দেখে নিই যে ডেফারের যে সিনোনিম ব্যবহার করতে বলেছে, ডেফার মানে কি, ডেফার কোনো ডেফারমেন্ট বা এরকম কিছু যদি মানে, সেটা হচ্ছে পোস্টপন। আমরা দেখেছো মানে একটা শব্দ দেখো কত রকম ভাবে আসছে, আমরা একটা এই কোয়েশ্চেনেই কিন্তু আগে পুট অফ শব্দটাকে পেয়েছি, আবার দেখো ডেফার শব্দটাকেও ব্যবহার করা হলো পোস্টপন হিসাবে, দেখতে পাচ্ছ। তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কিন্তু আনসার গুলোকেও করতে হবে, অর্থাৎ যে আনসারটা শুধু এ হবে বলে আমি অপশন এটা করে চলে যাব এমন নয়, এ বি সি ডি চারটে অপশন ধরে করতে হবে, যাতে এখান থেকে যদি পরের বার বি সি ডি থেকে প্রশ্ন আসে তাহলে যাতে পারা যায়। দেখতে পাচ্ছ পোস্টপন যদি তোমরা তখন শিখেছিলে বলেই পোস্টপনটা দেখো তোমরা অনায়াসে বলতে পারছো যে এটা সিনোনিম কিন্তু পোস্টপন হবে। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ডিফার অর্থাৎ তোমার সাথে আমি ডিফার করছি, মানে তোমার সাথে আমি মতের অমিল করছি, ঠিক আছে। ডিফাই মানে হচ্ছে তুচ্ছ করা, তাহলে পোস্টপন্ড হয়ে যাচ্ছে, এর হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। দেখো নেক্সট বলেছে কি, নেক্সটও বলেছে দেখো আন্ডারলাইন ইডিয়াম, জাস্ট এটুকু দেখলেই হবে। ইডিয়াম, ইডিয়ামটা কি, গ্রিন আইট, তাহলে গ্রিন আইট উই শুড গার্ড আগেনস্ট আওয়ার গ্রিন আইট ফ্রেন্ডস, অর্থাৎ যারা গ্রিন আইট হবে, তাহলে গ্রিন আইট মানে কি, এটাও একটা ইডিয়াম, যার মানে হচ্ছে জেলাস বা যে ঈর্ষা পরায়ণ, ঠিক আছে, জেলাস সরি, ঈর্ষা পরায়ণ, অর্থাৎ সে অন্যের প্রতি জেলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে কিন্তু জেলাস শব্দটা রয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা দেখে দিই পুয়ার মানে তো গরিব, তোমরা জানো, হ্যান্ডসাম। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের বলে দিই যে মেল ফিগারকে সবসময় মনে রাখবা, মেল ফিগারের জন্য আমরা হ্যান্ডসাম শব্দটাকে ব্যবহার করি আর গুড লুকিং শব্দটাকে ব্যবহার করি, আর ফিমেলদের জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে বিউটিফুল এবং প্রিটি। কখনো কিন্তু হ্যান্ডসাম অর্থে মেয়েদেরকে বলবে না, বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু হ্যান্ডসাম ব্যবহার করবে না বা গুড লুকিং ব্যবহার করবে না, বা একই রকম ভাবে ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিউটিফুল ব্যবহার করা যাবে না। মেলদের জন্য হ্যান্ডসাম এবং গুড লুকিং, ফিমেলদের জন্য বিউটিফুল এবং প্রিটি এই শব্দ ব্যবহার করতে হবে। তাহলে হ্যান্ডসাম মানে হচ্ছে কি গুড লুকিং, সুদর্শন বা এরকম বলা হয়। এনথুসিয়াস্টিক মানে তোমরা জানো, এনথুসিয়াস্টিক মানে উৎসাহী, ঠিক আছে, কেউ যদি খুব উৎসাহী হয় তাকে বলা হয় এনথুসিয়াস্টিক, ঠিক আছে। তো বুঝতেই পারছি যে তাহলে আমরা জেলাসটা হয়ে যাবে আনসার। এরপরে দেখো রয়েছে হোয়াট ইজ দি অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, দেখতে পেয়েছো, একবার কিন্তু অ্যান্টোনিম আকারে এলো, আবার কিন্তু বিপরীত শব্দ আকারে এলো। ফ্রেইলটি, ঠিক আছে, ফ্রেইলটি বলতে কি বোঝায়, অর্থাৎ ভঙ্গুরতা, যে জিনিসটা খুব সহজে ভেঙে যায় তাকে বলা হয় ভঙ্গুর, ঠিক আছে, যে জিনিসটা খুব সহজে ভেঙে যায়, ভঙ্গুরতা, ঠিক আছে।
খুব সহজে জিনিসটা ভেঙে যায়, তুমি যে কোনো সময় খুব সহজে ভেঙে দিতে পারো, ঠিক আছে। তার মানে হচ্ছে ফ্রেইলটি হতে পারে, বা ফ্র্যাজাইলিটি হতে পারে, ফ্র্যাজাইলিটি হতে পারে, ঠিক আছে, বা ব্রিটেলনেস হতে পারে, যেগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এগুলো সব ভঙ্গুরতা, ঠিক আছে, নাউন ফর্মে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপোজিট কোনটা রয়েছে। দেখো অপোজিট এখানে কিন্তু অনেকেই একটা জিনিস করবে, ঠিক আছে, যে ইন্টেন্সিটি করতে পারে। দেখো এনার্জি মানে তোমরা জানো শক্তি, ভেহেমেন্স মানে প্রচন্ড প্রবল, প্রবল বা আগ্রহ, প্রবল আগ্রহ, এক্ষেত্রে ভেহেমেন্স বলা হয়, তার প্রবল আগ্রহ, হি হ্যাজ আ ভেহেমেন্স, ঠিক আছে, মানে তার প্রবল আগ্রহ রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ফ্রেলটি ভঙ্গুরতা, তাহলে কি হবে উল্টোটা, স্ট্রেন অর্থাৎ শক্তি বা এটা। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি মানে হচ্ছে কি কঠিনতা, কঠিন, এটা কিন্তু কঠিনতা চলে যাচ্ছে, এটা কিন্তু শক্তির দিকে আসবে না, কঠিনতা। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেংথ ইজ দ্য কারেক্ট আনসার। এইগুলো কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। দেখো এরপরে রয়েছে ইডিয়াম, আবার দিয়েছে ইডিয়াম। ইডিয়াম কোথায় রয়েছে, হাই স্পিরিটস, এই ইডিয়ামটা দেওয়া রয়েছে। এট আ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস। হাই স্পিরিটস মানে সে সবসময় পার্টিতে যখন যায় সে সবসময় কি উৎফুল্ল থাকে। তাহলে মনে রাখবে হাই স্পিরিটস মানে হচ্ছে কি চিয়ারফুল, অর্থাৎ সে সবসময় উৎফুল্ল থাকছে, ঠিক আছে, উৎফুল্ল থাকা। টকেটিভ মানে হচ্ছে প্রচন্ড কথা বলে। ড্রাঙ্ক মানে হচ্ছে কি যে ড্রাঙ্ক থাকে, ঠিক আছে, মদ্যপ অবস্থায় থাকে। আনকন্ট্রোলেবল অর্থাৎ যেটাকে কন্ট্রোল করা যায় না বা সংযত করা যায় না, অসংযত থাকে। আর চিয়ারফুল মানে আনন্দিত। তাহলে বুঝতেই পারছি চিয়ারফুল ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো আবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ একটা ঠিক থাকবে, তিনটে ভুল থাকবে। তাহলে কমিটির ক্ষেত্রে কি আছে, মনে রাখবে কমিটির ক্ষেত্রে এম, এম, টি, টি, ই, ই, তিনটে শব্দই কিন্তু দুবার করে থাকবে। তাহলে দেখে নি কোথায় রয়েছে, সিও, এম, এম, আই, টি, টি, ই, ই। তাহলে প্রথম অপশনে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তিনটে শব্দই রয়েছে, তিনটেই রয়েছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি, যে এটাকে বল, দেখো আবার দেখো রয়েছে এই যে প্রপার ওয়ার্ড, যে শব্দ টার্মটা ব্যবহার করা হয়েছিল, এই যে প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। অর্থাৎ সল্ট অর্থাৎ লবণ, লবণ কি করে আস্তে আস্তে ক্ষয় করে দেয়, ঠিক আছে, তাহলে ক্ষয় করে দেয়। তাহলে ক্ষয় ইংরেজি এখানে কি হবে, দ্য লবণ, লবণ স্প্রে কি করছে, হ্যাজ গ্র্যাজুয়ালি দ্য ড্যাশ দ্য ব্রিজ। তাহলে দেখো স্পয়েলড মানে হচ্ছে কি একদম নষ্ট করে দেওয়া, ডেমোলিশ মানে হচ্ছে একদম ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। এরোডেড, এরোডেড টার্মটা তোমরা জানো, এটা হচ্ছে ক্ষয়, হয়ে যাওয়া, হয়ে যাওয়াকে বলা হয় এরোডেড, ঠিক আছে, এরোডেড। আচ্ছা, আর র্যাভেস্ট মানে হচ্ছে কি বিধ্বস্ত করা, এটা হচ্ছে বিধ্বস্ত, বিধ্বস্ত। তাহলে বুঝতে পারছি যে হয়ে যাওয়া, তাহলে ইরোডেড, হয়ে যাওয়া। নেক্সট দেখো, এই যে একই আবার প্রপার ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস ব্যবহার করা হয়েছে। দিস মেডিসিনস আর ফর কিউরিং কোল্ড। অর্থাৎ এই যে মেডিসিনটা দেয়া রয়েছে সেটা কি, অনেকেই প্রপার ব্যবহার করতে পারে, প্রপার মানে যথাযথ, কিন্তু কিওরিং কোল্ড তার মানে তোমার তোমার সর্দিটা কমে গেছে, তার মানে কি সেই ওষুধটা অবশ্যই কার্যকর। তাহলে দেখতে পাচ্ছি যে এফেক্টিভ ইজ দা কারেক্ট ওয়ার্ড। এটা বুঝতে সবসময় মনে রাখবে, প্রপার কিন্তু হবে না, এফেক্টিভ। যেহেতু তোমার সর্দিটা কমাতে সক্ষম হয়েছে ওষুধটা, তাহলে ওষুধগুলো, তাহলে সেটা কিন্তু এফেক্টিভ, নট প্রপার, ঠিক আছে। কেপেবল অর্থাৎ যেটা কেপেবল তো নয়, কারণ কেপেবল মানে কোনো একটা কর্মক্ষম, মানে ওটা মানুষের ক্ষেত্রে হয়। আর রিয়েল মানে হচ্ছে কি আসল, তো আসল অর্থে নয়, এটা এফেক্টিভ মেডিসিন আমরা ব্যবহার করি, ঠিক আছে। এরপরে দেখো আবার এরার কারেকশন চলে এসছে, আমরা এরারটা একটু দেখে নেব, ঠিক আছে। দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, যদি কোনো বাক্য, ঠিক আছে, এটা নিয়ম কি রয়েছে, যদি কোনো বাক্য অ্যালং উইথ, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, লাইক, লাইক আনলাইক, ঠিক আছে, অ্যান্ড নট, ঠিক আছে, নান বাট, এইগুলো দিয়ে যুক্ত থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, মোটামুটি এইগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে সবসময় ভার্ব যে থাকবে সে সবসময় এদের আগে যে থাকবে তাকে ফলো করবে। দেখো তো,
এই অ্যালং উইথ এর আগে কে আছে? ক্যাপ্টেন। তাহলে এটা একটা সাবজেক্ট আছে, এটা 1 নম্বর সাবজেক্ট, এটা ধরে নিচ্ছি 2 নম্বর সাবজেক্ট আছে। হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। তাহলে দেখতে পাচ্ছি যে এর প্রথমে রয়েছে দ্য ক্যাপ্টেন, তাহলে ক্যাপ্টেনটা হচ্ছে মেন সাবজেক্ট হবে, তাকে দেখেই ভার্ব বসবে, কিন্তু এখানে রয়েছে আর, তাহলে এটা হয়ে যাবে ইজ। তাহলে দেখে নিই অপশন কি রয়েছে, বলেছে দেখি। তাহলে আর প্র্যাকটিসিং, তাহলে নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই নিয়মটা জানলেই কিন্তু তোমাদের এটা কিন্তু করা যেত। তারপরে দেখো বলেছে 81, একই রকম ভাবে ইডিয়াম ব্যবহার করা হয়েছে। হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। বুঝতেই পারছো যে কার্ডস এর উপরে, অর্থাৎ তোমার কার্ডের উপরে কিছু ভর করে রয়েছে, তাহলে সেটা কিন্তু কখনোই হ্যাঁ যথাযথ হতে পারে না, সেটা কিন্তু প্রবাবেল হয়, অর্থাৎ সম্ভাবনাময় হয়। তাহলে অন দ্য কার্ডস মানে হচ্ছে কি সম্ভাবনাময় হয়, ঠিক আছে। সেটা কখনোই কিন্তু এফেক্টিভ হয় না বা এভিডেন্ট হয় না, সেটা সম্ভাবনাময় হয়। নেক্সট দেখো রয়েছে অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, বিপরীত শব্দ ডেমোলিশ। ডেমোলিশ মানে কি? ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, ঠিক আছে। তাহলে ধ্বংস করা, তাহলে আমরা জানি ডেমোলিশের যদি উল্টো হয় তাহলে ধ্বংস করে দিচ্ছি, সেটা আবার তৈরি করছি, তার মানে বিল্ড, তৈরি করছি, ঠিক আছে। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলেছে, প্রপার ওয়ার্ড, এটা কি থেকে দিয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি গুড, গুডের পরে প্রেপোজিশন বসে, ভালো করে মনে রাখবে, গুড অ্যাট হয়, সরি গুড অ্যাট বসে অথবা গুড ফর বসে। গুড ফর, গুড অ্যাট যখন বলবে তখন কি বোঝাবে আমাদের? দক্ষ, অর্থাৎ স্কিলফুল। দক্ষ যখন বোঝাবে বা প্রফিসিয়েন্ট বোঝাবে, দক্ষ, তখন আমরা কিন্তু গুড অ্যাট ব্যবহার করব। আর গুড ফর মানে হচ্ছে গুড ফর নাথিং, অর্থাৎ যখন সে তার দ্বারা কিছু হবে না, কোনো কাজ হবে না, তাকে বলে গুড ফর নাথিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুডের পরে অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে আমরা এখানে কিছু কেপির প্রশ্ন রেখেছি, ঠিক আছে, যেগুলো অলরেডি করেছি, ওখান থেকে আমি আর যাচ্ছি না। আচ্ছা, তাহলে এখানে তোমরা একটু বাড়িতে কেপি কনস্টেবলের এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা তোমরা নিজেরা অবশ্যই সলভ করবে, দেখবে একই রকম ভাবে যেরকম ভাবে বোঝালাম, তোমরা দেখবে যে এরকম ভাবেই প্রশ্নপত্র এসছে কিনা, ঠিক আছে। যেহেতু এখানে কম কোয়েশ্চেনই আছে, আমি বেশিরভাগ কোয়েশ্চেনটা অলরেডি সলভ করে দিয়েছি। এখানে অপোজিট ওয়ার্ড আছে, ঠিক আছে। এই টপিকগুলো অলরেডি যেখানে দেখো যেগুলোর ওয়ার্ড রয়েছে সেগুলো কিন্তু আমি অলরেডি ওখানে আগেরটাই সলভ করিয়েছি। তাহলে এবার আমরা লাস্ট একটুখানি মেন্স এর কোয়েশ্চেন গুলো একটু দেখে নিচ্ছি, যে এসআই এর ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবি এক্সাইজ এসআই এর মেন্স এর কিছু কোয়েশ্চেন আমরা একটু দেখে নিচ্ছি, ভালো করে দেখো। দেখো 50 মার্কস এর কি কোয়েশ্চেন একটু থাকছে, দেখে নাও। দেখো 1 নম্বরে কি বলেছে, দেখো যে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলেছে টোকিওতে যে সিভিয়ার আর্থকুয়েক হয়েছিল, তোমরা সবাই অবগত রয়েছো, 5th মেতে হয়েছিল, ঠিক আছে। তো সেই টোকিওর যে আর্থকুয়েক বা ভূমিকম্প হয়েছিল সেটা নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে বলা হচ্ছে। তার জন্য তোমার কাছে কিছু হিন্টস দেয়া রয়েছে, এই হিন্টস দিয়ে তোমাকে কিন্তু এই রিপোর্ট রাইটিংটা লিখতে হবে। এর জন্য একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারে আমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এইটা আর কি রিপোর্ট রাইটিং। বুঝতেই পারছো এটা একটা ইনসিডেন্ট বেসড রিপোর্ট আর কি চাওয়া হচ্ছে, ইনসিডেন্ট বেসড, ঠিক আছে। কোন একটা ঘটনা বা অ্যাক্সিডেন্ট বেসড, ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্টও বলতে পারো, কারণ এটা যেহেতু একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, এটা অ্যাক্সিডেন্ট বেসডই বলা ভালো, ঠিক আছে। আচ্ছা, এর সাথে অপশনে ছিল কি, একটা তোমাকে প্রেসি করতে দেওয়া হয়েছিল, প্রেসিটা, ঠিক আছে। তো এবং তার সাথে একটা টাইটেল করতে হয়। প্রেসির জন্য কি করতে হয়, তোমাকে এরকম ঘর ছক কেটে কেটে করতে হয়, ছক কাটা থাকে, এরকম ছক কাটা থাকবে, ঠিক আছে। এর জন্য তোমাকে টাইটেল, ওপরে একটা টাইটেল লিখতে হবে, এবং মূল প্যাসেজটা যদি ধরে নিচ্ছি মূল প্যাসেজটা 30টা শব্দে রয়েছে, তোমাকে এটা 1/3 করতে হয়, অর্থাৎ 10টা করতে হবে। তাহলে মূল প্যাসেজের 1/3 করতে হয় এটা মূলত। তাহলে মূল প্যাসেজের 1/3, এবং এরকম বক্স করা থাকে। তো এক একটা বক্সে 1 2 3 4 5, তাহলে এক একটা ধরো সেন্টেন্স 4টে 8 12 16 এরকম ভাবে লিখে নিতে হয়। এবার এক একটা খোপে এক একটা করে শব্দ লিখতে হয়, অর্থাৎ তুমি এই ওভারঅল প্যাসেজ যেটা তুমি বুঝতে পারলে তাকে ছোট করে তুমি মানে 1/3 করে তাকে কি কি লিখতে পারবে, সেই জায়গাটা আর কি বলা হয়েছিল। এটা মূলত ছিল হচ্ছে জর্জ ওয়াশিংটন, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। তার যে এই যে had a friend who had fought with him in the war
আগেনস্ট ব্রিটিশ, ঠিক আছে। তার একজন বন্ধু ছিল যে তার সাথে আর কি যুদ্ধ মানে তার সাথে যুদ্ধের সময় ছিল, ঠিক আছে, যখন তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই ব্যাপারটা নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। ইন দ্য গিফট অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, chancing to fall vacant, many thought that the gentleman would have on difficulty in obtaining it. Another candidate for the post appeared. He was a political opponent of Washington, but a man decided honesty and of great talents for business. Everyone considered the case of the second man hopeless. ঠিক আছে, তো এটা নিয়ে একটা ইনসিডেন্ট বেসড একটা দিয়েছিল। এটাকে তোমাকে প্রেসি লিখতে হবে, মূল ভাবটা বুঝে নিতে হবে, তার 1/3 লিখতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো, যেটা বলছিলাম যে ট্রান্সলেশন, সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন, দেখো তোমাদের জন্য 10টা করে ট্রান্সলেশন থাকবে। এই যে এরকম ট্রান্সলেশন থাকবে, সিঙ্গেল সেন্টেন্স 10টা। এই 10টা তোমাদেরকে লিখতে হবে, দেখতেই পাচ্ছ। তার সাথে কি থাকবে, মেক সেন্টেন্স। এই যে মেক সেন্টেন্স তোমাদেরকে বলছিলাম যে বাক্য রচনা, যেমন অ্যাকসেপ্ট এবং এক্সেপ্ট, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে হোমোনিম, হোমোনিম, প্যারোনিম বলে একটা টপিক রয়েছে, এটা তোমাদেরকে দেওয়া হবে ক্লাসে। হোমোনিম, প্যারোনিম এবং হোমোফোন, এই বেসডই থাকে, এর উপরে কিছু তোমাদের বাক্য রচনা করতে হবে, ঠিক আছে। নেক্সট থাকে হচ্ছে সিনোনিম। এই যে সিনোনিম দেখতে পাচ্ছ, যেটা তোমাদেরকে বললাম, যেমন ভাবে তোমাদেরকে বললাম সেরকম ভাবেই আছে কিনা সেই জিনিসটা একটু ভালো করে দেখে নিও। সিনোনিম লিখতে হবে ক্যারকাস, কনফেস, ইটারনাল, রেয়ার, রেজিলিয়েন্ট, 5টা দিয়ে তোমাকে সিনোনিম লিখতে হবে, ঠিক আছে। এরপরে দেখো রয়েছে ফ্রেজ দেয়া থাকবে, ফ্রেজ দিয়ে সিঙ্গেল ওয়ার্ড, এই যে অর্থাৎ একটা শব্দে বলতে, ওয়ান হু নোস অর সিজ এভরিথিং, তাকে কি বলা হয়, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে বলা হয়ে থাকে বা ফ্রেজ বলা হয়ে থাকে, ঠিক আছে। যেমন ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড, তাকে এক কথায় কি বলে, যে একজন যিনি ভগবানে বিশ্বাসী করেন তাকে কি বলা হয়, ঠিক আছে। ডেস্টিটিউট অফ নলেজ, কন্ট্রারি টু ল, ঠিক আছে, এগুলোকে এক কথায় কি বলা হয়। অর্থাৎ এটা মেইনলি হচ্ছে ওয়ান ওয়ার্ড বেসড, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের অবজেক্টিভ ইংলিশে পড়া হবে, তখনই তোমাদের কিন্তু এই টপিকটা তৈরি হয়ে যাবে। এইগুলো ছিল হচ্ছে ডাব্লিউপি এসআই এ। এবার একটু দেখে নাও তোমাদের ডাব্লিউপি এক্সাইজে কি থাকে। এক্সাইজেও কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছ যে এই যে ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন টু সোসাইটি, এটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং তোমাদেরকে লিখতে হবে। দুটো রিপোর্ট রাইটিং ছিল, ঠিক আছে, বা থাকে, যে একটা কোভিড নিয়ে ছিল আর একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কন্ট্রিবিউশন সোসাইটিতে সেটা নিয়ে, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, একই রকম। আর এখানে কি ছিল, ফ্রেম মিনিংফুল সেন্টেন্স, এই যে সেন্টেন্স তৈরি করা, মেক সেন্টেন্স, সেটা ছিল হাম্বেল। এই যে এটা হচ্ছে ইডিয়াম দিয়ে সেন্টেন্স তৈরি করা। আর নাম্বার 4-এ দেখো সিনোনিম লিখতে হবে, এই যে সিনোনিম গুলো। আর দেখো তার সাথে হচ্ছে এই যে লাস্টে এটা হচ্ছে কি, এই যে ট্রান্সলেশনটা বললাম, এটা হচ্ছে প্যাসেজ, প্যাসেজ ট্রান্সলেশন, যেটা এখন একটু চেঞ্জ হয়েছে ডাব্লিউপি এসআই তে, যেটা সিঙ্গেল সেন্টেন্স ট্রান্সলেশন করা হয়েছে। এটা কিন্তু এক্সাইজের এসআই তে কিন্তু এরকম প্যারাগ্রাফ একটা দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে ট্রান্সলেট করতে হবে। তো এটা ফেলুদা নিয়েছিল, ফেলুদা কি 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 পারতো সেই ক্ষমতা না, তোমরা জানো ফেলুদা সবাই আশা করি কম বেশি পড়েছো, সেই ফেলুদাকে নিয়েই আর কি ট্রান্সলেশন ছিল। এই হচ্ছে এক্সাইজের বেসিক কোয়েশ্চেন, ঠিক আছে। তো ওভারঅল তোমাদেরকে আমি আহ জিনিসটা ডিসকাস করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা বলো, ঠিক আছে। আহ যদি কোনো ডাউট থাকে অবশ্যই ক্লিয়ার করব, আর না হলে আমি স্যারকে ক্লাসটা ট্রান্সফার করবো। আচ্ছা, নো ডাউট, ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো ডাউট থাকে কোনো কিছু বা বুঝতে অসুবিধা হয় বা কিছু, সেগুলো বলতে পারো, আমি অবশ্যই ক্লিয়ার করবো। আচ্ছা, আর আরেকটা জিনিস, থ্যাংক ইউ সবাইকে, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, ঠিক আছে। তোমরা যে মনোযোগ সহকারে শুনেছো সবটা, এটার জন্য আমি অত্যন্ত তোমাদের কাছে কৃতজ্ঞ। ঠিক আছে, এই তো। আচ্ছা, সবাই বলছে ডাউট নেই, তাহলে আমি আহ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম সবাই। আচ্ছা, তাহলে আমি যেহেতু তোমাদের কোনো ডাউট নেই, তাহলে আমি স্যারকে ক্লাসটা ট্রান্সফার করছি, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ক্ষেত্রে কারোর কোথাও কোনো অসুবিধা নেই। আমি গ্রুপটা ওপেন করে দিয়েছি, একটু প্লিজ তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, কিন্তু এরকম না যে খুব ভালো, ভালো, দারুণ, এরকম না, মানে একটু যদি একটা দুটো লাইনে লেখো তাহলে সেটা খুব ভালো লাগবে। একটা দুটো সেন্টেন্সে যদি একটু লেখো, আর কিছু না।
আমি বেশি সময় নেবো না, গতকালও দেখেছো। তোমাদের এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা সিক্রেট কোড শেয়ার করব, করে যদি মনে হয় হ্যাঁ 2 মিনিট কথা বলবে বলবে, আদারওয়াইজ আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখবো। জেনে রেখো আগামীকালকের ক্লাসটাও কিন্তু 7:30 থেকেই থাকবে। আগামীকাল রোজে সায়েন্সের ক্লাস থাকবে। গ্রুপটা ওপেন আছে, দেখো গ্রুপটা প্লিজ একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, গুড, ভালো, খুব ভালো, দারুণ, থ্যাংক ইউ, এরকম টাইপের মেসেজ করো না প্লিজ। যদি মনে হয় না তোমার টাইমের প্রচুর দাম আছে, আমি বলবো 2 মিনিট ওয়েট করে যাও তাহলে, কিন্তু প্লিজ এরকম লিখো না, অ্যাটলিস্ট যাতে বোঝা যায় এরকম। একদম প্রথম দিকে বেশ কয়েকজন মেসেজ করছিলে বারবার, কি হচ্ছে, ক্লাস শুরু করুন, ক্লাস এতক্ষণ ধরে, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। যেটা যদি আমরা না জানি যে তোমার পথটা কি, কোন পথে যেতে হবে, তাহলে তো খুব সমস্যা না। আমি যদি এসেই প্রথমে, স্যার যদি এসেই প্রথমে শুরু করতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোথা থেকে কি শুরু করলো প্রথমেই বুঝতে পারবে না। এটা খুব ভালো হলো না যে হ্যাঁ এই যে ডিসকাশন যেটা হলো ডিটেলসে। চলো আমি গ্রুপটা তাহলে বন্ধ করছি। আর যদি কেউ কিছু বলতে চাও বলো। অনেকটা সময় হয়েছে মোটামুটি, আমরা প্রায় 2 মিনিট সময় নিয়েছি। নেক্সট যখন আমাদের দেখো আজকে স্যারও বলেছেন যে আমরা এইভাবে কিন্তু ক্লাস যাব না, কিন্তু এই ক্লাসটা পাওয়া যাবে না, এর পরবর্তী যখন আমাদের ক্লাস হবে তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজই আসবে। এখনই গ্রুপটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে আমি কোডটা শেয়ার করে দেবো। চলো, গ্রুপটাকে বন্ধ করলাম। আমি কোডটাকে শেয়ার করে দিচ্ছি, দেখো একবার। স্যার আপনার স্ক্রিনটা বন্ধ করুন, আচ্ছা আমি দেখছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। আমি কোডটাকে শেয়ার করে দিচ্ছি। কোডটা শেয়ার করার আগে আমি কয়েকটা কথা একটু বলে দিই। দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? আশা করি স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। দেখ, আমি আবারও বলছি একটু শোনো। কোডটা নিচে রয়েছে, সেকেন্ড পেজে রয়েছে কোডটা, কোড নাম্বার পাঠাবে নিচে রয়েছে। প্রথমত কোডটা হোয়াটসঅ্যাপে টাইপ করে লিখে পাঠাবে, দেখো বারবার বলছি টাইপ করে পাঠাবে। কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালে কিন্তু তোমার কাছে যাবে না। স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে পাঠাবে না। কারণ এটা কিন্তু অটোমেটিক হবে, ম্যানুয়াল করা হবে না। তো অটোমেটিকের ক্ষেত্রে ও শুধুমাত্র এই ওয়ার্ড গুলোই কিন্তু বোঝে। ওর কাছে কিন্তু স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালেও কিন্তু কিছুই বোঝে না। সেক্ষেত্রে রিপিটেডলি বলছি, স্ক্রিনশট নিয়ে বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র টাইপ করে পাঠাবে এবং হোয়াটসঅ্যাপেই পাঠাবে। অন্য কোনো মোডে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাঠাবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। কোন রকম এখানটা ছিলাম। আহ 1 মিনিট দাঁড়াও তো।
চলো, আমি জানি আমি মিউট রয়েছে, আমি জানি একটু ছিল সমস্যা ছিল যার জন্য মিউট করলাম। চলো, যে জায়গাটা ছিলাম, প্রথমত বারবার বলছি টাইপ করে পাঠাবে। কি টাইপ করবে? আমি নিচে রয়েছে, কোডটা নিচে রয়েছে, কোন নাম্বার পাঠাবে নিচে রয়েছে। একটু বলে দিই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। রিপিটেডলি বলছি, কারণ এটা কিন্তু পুরোপুরি ম্যানুয়ালি করা হবে না, সম্পূর্ণ সফটওয়্যারের মাধ্যমে যাবে। সেক্ষেত্রে তুমি যদি ছবি তুলে পাঠাও, সফটওয়্যার কিন্তু ছবি বা স্ক্রিনশট রিড করতে পারে না, সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না। নেক্সট, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে, টেক্সট মেসেজ বা টেলিগ্রাম বা অন্য কোনো ওয়েতে করলে আসবে না। কেউ টেলিগ্রামে পাঠালে, কেউ টেক্সট মেসেজ করে পাঠালে যাবে না। যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে পাঠাতে হবে, নিচে মোবাইল নাম্বারটা দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি, শুধুমাত্র সেই মোবাইল নাম্বারেই তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, অন্য কোনো নাম্বারে পাঠালে হবে না। আর সিক্রেট কোড যেহেতু মানে গোপন, তার মানে আজ যখন আমি তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি সেটা কিন্তু আর গোপন থাকলো না, তার মানে আগামীকাল কিন্তু নতুন আবার সিক্রেট কোড আসবে। অর্থাৎ কেউ যদি ভেবে থাকো যে সিক্রেট কোড একবার পেয়ে গেছে মানে আগামীকাল একই দিয়ে হবে, তাহলে সে কিন্তু বলবো যে তুমি বুঝতে ভুল করলে। কারণ এটা কিন্তু একবারই শেয়ার করা হচ্ছে, আগামীকাল আবার নতুন সিক্রেট কোড শেয়ার করা হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি পুরো ব্যাপারটা, বোঝাতে পেরেছি। আমি শেয়ার করছি, আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টাইপ করে পাঠাবে, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, টেক্সট মেসেজ বা অন্য কোনো মোডে পাঠাবে না। যে মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে পাঠাতে হবে, অন্য কোনো মোবাইল নাম্বারে পাঠালে হবে না। কারণ গ্রুপে অনেকগুলো অ্যাডমিন রয়েছে, অন্য কাউকে পাঠালে হবে না। যে নাম্বারটা শেয়ার করছি এই নাম্বারটাও গ্রুপে অ্যাডমিন রয়েছে, কিন্তু শুধুমাত্র এই নাম্বারটাকে পাঠাবে যে নাম্বারটা এখন শেয়ার করা হবে, অন্য কোনো নাম্বারে পাঠালে তোমার কাছে কিন্তু যাবে না। বারবার বলছি, পরে যদি তোমার কাছে না যায় সেক্ষেত্রে আমি কিন্তু দায়বদ্ধ থাকবো না, কোনোভাবে কিন্তু এটা ম্যানুয়ালি পাঠানো হবে না। হাজার রিকোয়েস্ট করলেও তা কিন্তু ইগনোর করা হবে, হাজার রিকোয়েস্ট করলে তা কিন্তু ইগনোর করা হবে। নেক্সট দেখো, সিক্রেট কোড রয়েছে এইটা, শুধুমাত্র টাইপ করে লিখে পাঠাবে পুলিশ মাই ড্রিম, এই তিনটে ওয়ার্ড, পুলিশ মাই ড্রিম, এই তিনটে ওয়ার্ড টাইপ করবে, করে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে 9330372977। এই নাম্বারটা গ্রুপে অ্যাডমিনও রয়েছে, এই নাম্বারটা গ্রুপে অ্যাডমিন আছে, এই নাম্বারে শুধুমাত্র টাইপ করে লিখে পাঠাবে। আবারও বলছি, একাধিক মেসেজ করবে না, আমার নাম রাম, আমার নাম শ্যাম, কিচ্ছু লিখতে যাবে না, কোনো কিছু লিখবে না, শুধুমাত্র কোডটা পাঠাবে আর কিচ্ছু পাঠাবে না। রিপিটেডলি বলছি, কারণ এখনো 140 জন তো স্টুডেন্ট রয়েছে, একটা নাম্বারের উপর এতটা মেসেজ এট এ টাইম যাবে, ঠিক আছে? শুধুমাত্র একটাই মেসেজ করবে, পুলিশ মাই ড্রিম, অন্য কোনো মেসেজ করবে না, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোনো কিছু করবে না। ইভেন 1 ঘন্টা পরে স্যার আমাকে পিডিএফ পাঠান, স্যার আমাকে রেকর্ডিং পাঠান, কোনো কিচ্ছু না, সে দায়বদ্ধতা আমার। তুমি যদি আমাকে মনে করিয়ে দাও তাহলে আমার কাজ কি, আমার দায়বদ্ধতা কি? তাই তুমি আমাকে কোনো কিছু মনে করাবে না, তারপরেও তোমার কাছে সবকিছু যাবে। গতকাল যেমন রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস গেছিল, আজ রাতকে সেটা 12টা 1টা 2টো 3টে 4টে যাই হোক না কেন, রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস তোমার কাছে যাবেই, তারপর আমি ঘুমাতে যাব।